করেছেন। আচ্ছা, পড়ানোর কথা হিসাবে বলতেছে যে পড়াইছি। এই ম্যাথটা যদি একবার দেখাই দিতে ভালো হয় আমার। মানে ম্যাথগুলোতে স্যার ম্যাথ না, এই ম্যাথটা দিব না আশা করি, এই ম্যাথটা দিব না, এটা জাস্ট আমাদের এটা লার্নিং করার জন্য। দেখো, যে কোনো একটা অ্যাক্টিভিটি বা যে কোনো একটা ওয়ার্কের যে কোনো একটা পার্ট, ধরো তুমি একটা বিল্ডিং তৈরি করবা, তার বিল্ডিং এর ধরো 4টা ওয়াল আছে, সেই ওয়ালের হাইট আছে 10 ফুট, ব্রেথ আছে তোমার হচ্ছে 5 ইঞ্চি ব্রেথ, প্লাস্টার আছে। তো এরকম যে এটা কস্টিং যখন করতে হয় বা কস্টিং যখন করি, তখন আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয় যে আসলে কস্টিংটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, এবং এই কস্টিংটার উপরে ডিপেন্ড করে একটা ফার্ম বা একটা অর্গানাইজেশন বা একটা ইনস্টিটিউশন আসলে প্রফিটে থাকবে না লসে থাকবে। কারণ কস্টিংটা কিন্তু একটা ভাইটাল একটা পয়েন্ট একটা অর্গানাইজেশনের, যে সে কি প্রফিটে থাকবে নাকি সে লসে চলবে। কথা কি বুঝতে পারছো? তো এইখানটায় বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু কস্টিংটা আসলে একটা লামসাম ধরে একটা কস্টিং করে ফেলে, যেটাকে বলা হচ্ছে তোমার একটা আইডিয়া বেসিসের উপরে তোমার বাংলাদেশের কস্টিংটা করে ফেলে। তো আমরা যদি একটু দেখি যে each work element in the action plan or WBS is evaluated for its resource requirements and cost of its resource is estimated. আমার WBS এর মধ্যে বা আমার জ্ঞান চার্টের মধ্যে যে কাজগুলো আমি অ্যাক্টিভিটি গুলোকে আমি আইডেন্টিফাই করব, সেই অ্যাক্টিভিটি গুলোকে কি পরিমাণ রিসোর্স লাগবে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিসোর্সের কেমন দাম, সেইটার উপর নির্ভর করে আমরা সাধারণত কস্টিং করি। তো আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, বা উদাহরণ তোমাদের সামনে এসেছে, বলছে যে ওয়ার্ক এলিমেন্ট রিকোয়ার্স, মানে হচ্ছে যে এই কাজটা করার জন্য তোমার কতটা ঘন্টা দরকার আর কি। ওয়ার্ক এলিমেন্ট রিকোয়ার্স টাইম, আরো স্পেসিফিক যদি বুঝাই যে টোটাল টাইমটা কত লাগবে, সেটা হচ্ছে 25 আওয়ার্স বলছে। তাহলে ওয়েজ অফ দ্য টেকনিশিয়ান, এই কাজটা করার জন্য টেকনিশিয়ান লাগবে আমার। হতে পারে টেকনিশিয়ান বলতে আমি বুঝাচ্ছি তোমার টেকনিশিয়ান বলতে আমি বুঝেছি তোমার ধরো ওই যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাগতে পারে, বা একজন ফোরম্যান লাগতে পারে, অথবা রাজমিস্ত্রি, তাকে প্রতি ঘন্টায় আমার 10 টাকা করে দিতে হবে। and overhead charges for the project 80% of the direct labor cost। এই যে ওভারহেড কস্টটা কি, এই যদি কোথাও যদি তুমি কোনো মানুষের কাজে দিয়ে দাও, ধরো তুমি তোমার বাড়িতে একজন কাজের লোক আছে, আমরা যে বলি মেড, আমরা বলি সার্ভেন্ট বলি। ধরো তোমাদের বাড়িতে যে একজন কাজ করে, একজন ভদ্র মহিলা বা একজন ভদ্র লোক কাজ করে, তাকে কিন্তু সুপারভিশন করার জন্য লোক লাগে। হয় তোমার আম্মা সুপারভিশন করে, না হলে তোমার বাবা সুপারভিশন করে, অথবা তোমার পরিবারের কোনো একজন লোক সুপারভিশন করে। এই যে সুপারভিশন করে, এদেরকে বলা হয় ওভারহেড। এদেরকে বলা হচ্ছে ওভারহেড, যে একজন লোক কাজ করতেছে, তার সাথে একজন সুপারভাইজার বা ম্যানেজারিয়াল পোস্ট থেকে সে সুপারভিশন করে। তো তোমরা হিসাব করো কোনটা, তোমরা হিসাব করো যে আমি ওই কাজের লোকরে আমি কি টাকা দিছি সেটা হিসাব করো, কিন্তু তুমি যে সুপারভিশন করছো বা তোমার যে মাস সুপারভিশন করতেছে, তার চার্জটা কিন্তু এখানে আসে না। কিন্তু অর্গানাইজেশনের ক্ষেত্রে কিন্তু ইট হ্যাজ বিন ক্যালকুলেটেড। কারণ তুমি যদি একজন রাজমিস্ত্রি কাজে লাগিয়ে দিয়ে চলে যাও, আর যদি কোনো সুপারভিশন না করো, তুমি দ্যাট ফর শিওর থাকো যে তোমার ওই প্রজেক্ট জীবনে রান করবে না, উঠবে না। তো ওই যে সুপারভিশন যে লোকগুলা, সেটা হচ্ছে ওভারহেড চার্জ। তাহলে এখানে বলা হয়েছে যে যে ওখানে যে লেবার যে চার্জটা লাগবে, টেকনিশিয়ান বা এরা যে লেবার, টেকনিশিয়ান অবলিক লেবার, এই লেবার চার্জের 80% টাকা যাবে হচ্ছে কার পিছনে খরচ হবে, সেটা হচ্ছে সুপারভাইজার বা তোমার ইয়ার পিছনে খরচ হবে। এই যে তোমার কি বলা হয়, সুপারভাইজার বা ম্যানেজার, এদের পিছনে এই 80% টাকা খরচ হবে। ওনারা যদি লেবাররা যদি 100 টাকা পায়, তাহলে 80 টাকা খরচ হবে ম্যানেজার, সুপারভাইজার, সেফটি সুপারভাইজার। ব্যাপারটা একটু শুনলে একটু মানে কি মনে হয়, আল্লাহ ডাইরেক্ট কাজ করবে হলো 100 টাকা, হ্যাঁ, আর আমার লেবারকে দিতে হবে 80 টাকা। তো এটা কিন্তু একটু চ্যালেঞ্জিং এবং একটু চিন্তার বিষয়। তাহলে আমার এই কাজটা করতে কত টাকা লাগবে, আমি যদি হিসাব করি টোটাল কস্ট, সেটা হিসাব করো 25 ইন্টু আমার লেবার চার্জ হচ্ছে প্রতি ঘন্টায় 10 টাকা, আর এই যে 25 ইন্টু 10 এর 80% হচ্ছে আমার ওভারহেড কস্ট। তার মানে লেবার কস্ট প্লাস হচ্ছে আমার ওভারহেড কস্ট। এখানে যদি একটু ভাঙায় লেখো এইভাবে, লেবার কস্ট
যোগ তোমার ওভারহেড কস্ট, নাকি? কথাটা কি বুঝতে পারছো? ওই কথা বুঝতে পারছো নি? এটা বলো। কি মানে এটা কি ওভারহেড কস্টটা কি তাহলে মানে যদি লেবার 100 টাকা পায় তাহলে যে সুপারভাইজার থাকবে সে 80 টাকা পাবে এরকম? সুপারভাইজার মানে না, শুধু সুপারভাইজার না, ওখানে ম্যানেজারিয়াল পোস্ট, একদম চেয়ারম্যান থেকে, একদম টপে চেয়ারম্যান থেকে তোমার আমরা বলি মিড লেভেল ম্যানেজার পর্যন্ত। একটা অর্গানাইজেশনের 3টা লেভেলের ম্যানেজার থাকে, ম্যানেজারিয়াল পোস্ট থাকে। টপ লেভেল ম্যানেজার, মিড লেভেল ম্যানেজার আর লোয়ার লেভেল। তো টপে থাকে চেয়ারম্যান, এমডি, ডিরেক্টর, তারপর হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই লেভেলের লোকজন, জিএম, এজিএম এই লেভেলে। মিড লেভেলে থাকে ম্যানেজার, সুপারভাইজার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই লেভেলে। আর লোয়ার লেভেলে থাকে ডিরেক্টলি হচ্ছে আমরা যেটাকে বলি যে লেবার, তারপর হচ্ছে তোমার কি বলা হয় যে ওখানে হেল্পার, ওখানে হচ্ছে সেমি স্কিল্ড ম্যান পাওয়ার, অপারেটর, এই ধরনের লোকগুলো থাকে লোয়ার লেভেলে। তো এই লোয়ার লেভেলে যদি তোমার 100 টাকা খরচ হয়, তাহলে উপরে 80 টাকার মতো, টেন্টেটিভলি 80 টাকার মতো খরচ হয় কিন্তু তোমার কাদের কাদের পিছনে, এখানে ওভারহেড চার্জের পিছনে। এরকম একটা উদাহরণ দিতে পারবা নাকি? হুম, এরকম মাথা আসছে না স্যার। এই একটা ধরি দিয়ে দেখ, হেডফোন কারের দ্বারা দিয়ে গেছে, এটা জিজ্ঞাসা করো। এটা ধরতেছি দাঁড়া। ওই 38 আসো নি, জীবিত আছো নাকি? 17-38? জি স্যার, জীবিত আছি, মরি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো এরকম উদাহরণ দিতে পারবা যে একটা প্রোডাক্টের কস্ট খুবই অল্প, কিন্তু প্রোডাক্টের যে মানে প্রোডাক্টটা উৎপাদন করতে কষ্টটা অল্প যায়, কিন্তু এর উপরের লেভেলে যারা থাকে, টপ লেভেল যারা থাকে বা মিডল লেভেল থাকে, প্রচুর তাদের পিছনে খরচ হয়। উদাহরণ দিতে পারবা? আচ্ছা, বুঝতেছি। যেমন হচ্ছে পেপসি, এই যে পেপসি বা কোকা কোলা বা তোমার ওই যে কি বলে 7 আপ, এই যে 10 লিটার 10 টাকার একটা বোতল আছে না, এটার উৎপাদন খরচ কত বলতে পারবা? মানে র মেটেরিয়াল চার্জ বা এগুলা বা মেশিনে যে তৈরি টৈরি করে, এর উৎপাদন খরচ কত টাকা বলতে পারবা? স্যার একবার শুনছিলাম 2 টাকা না 3 টাকার মতো করে পড়ে। এরকম পড়ে, কিন্তু এখানে কিন্তু দেখবা যে যে ম্যানেজার যারা থাকে, টপ লেভেলে যারা থাকে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান খান খাইছে রে আমার, শাহরুখ খান, তারপর হচ্ছে যে এদের যে বলছে, তারপরে যে দেখবা যে খেলাধুলা স্পন্সর করে, তো এই এদের পিছনে কিন্তু আলটিমেটলি 5 টাকা চলে যায়। তাহলে ওখানে 3 টাকা, আর এই মাঝখানে দেখো এই 5 টাকা হচ্ছে স্পন্সর, টপ লেভেলে যারা আছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর, এমডি, শেয়ার হোল্ডার, তাদের কাছে 5 টাকা যায়। আর ভোক্তা পর্যায়ে যে তুমি যে দোকানদার থাকে, সে দোকানদার পায় হচ্ছে 1 টাকা, আর যে ডিস্ট্রিবিউটর সে পায় 1 টাকা, এই টোটাল হচ্ছে 10 টাকা। কথা কি বুঝতে পারছো? তা এখন যদি তুমি চিন্তা করো যে, এখন যদি তুমি চিন্তা করো যে আমি 5 টাকা দিব না, তাহলে কি 7 আপ কেউ খাবে? হ্যাঁ, স্যার ওই ক্ষেত্রে বিক্রিটা কমে যাবে স্যার, মানে ওই যে সেলটা কমে যাবে, প্রফিট মার্জিনটা কমে আসবে, তাই না? জি স্যার, জি স্যার। এই যে তোমরা তো বাংলাদেশে জন্মগ্রহণ এরকম করছো। মনে হয় স্যার গার্মেন্টস এ দেখা যায়, মানে যে না গার্মেন্টস কর্মী থাকে তাদের আবার সুপারভাইজার থাকে, এরকম না বলে না, না? গার্মেন্টসে কিন্তু ওভারহেড চার্জটা কম থাকে, অনেক কম থাকে। ও ডাবলই বলা হয় ওভারঅল ইফেক্টিভ এফিসিয়েন্সি। এগুলো বুঝবা না, এগুলো ইন্ডাস্ট্রিয়াল, আমাদের এটা টার্ম, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টার্ম, এগুলো তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। ওভারঅল ইফেক্টিভ এফিসিয়েন্সি বলা হয়, ও ডাবলই বলা হয়, এটা প্রায় 70% বা 75%। একটু টার্মটা বলতে থাকো, সেটা হচ্ছে ম্যান মেশিন ম্যাটেরিয়াল, 3টা জিনিস যদি ইন্টিগ্রেটেড না হয়, তাহলে কোনো জায়গায় সেখানে প্রোডাকশন হয় না। ম্যান মেশিন ম্যাটেরিয়াল 3টা জিনিস, মানুষ লাগবে, মেশিন লাগবে, এবং তোমার র মেটেরিয়াল প্রয়োজন হবে। এখন ধরো বাংলাদেশের সরকারি অফিসে ম্যান আছে, তোমার মেশিনও আছে, ম্যাটেরিয়াল নাই। আবার দেখবা ম্যান নাই, মেশিন আছে, ম্যাটেরিয়াল আছে, তাহলে কে কাজ করবে? ভূতে। আবার দেখবা যে ম্যানও আছে, ম্যাটেরিয়াল আছে, কিন্তু মেশিন নষ্ট, কাজ করবে কি দিয়ে? আমি কথা কি বুঝতে পারছি? এই 3টে জিনিস যখন একসাথে রান করবে, তখন আমরা বলি ওভারঅল ইফেক্টিভ এফিসিয়েন্সি বলি। জিনিসটা সুন্দরভাবে আর একটু ব্যাখ্যা যদি দিতে চাই, একটা হাসপাতালে দেখবা যে 3টে ডায়াগনস্টিক সেন্টার গুলো, যেগুলো সরকারি ডায়াগনস্টিক সেন্টার করলে অনেক টাকা খরচ হয়। যদি বায়লা তুমি ব্লাড টেস্ট যদি তোমার 800 টাকা খরচ হয়, আমরা বলি সিবিসি বলা হয়, হ্যাঁ, ব্লাড টেস্ট যেটাকে বলা হয় সিবিসি, হ্যাঁ, কাউন্ট ব্লাড কাউন্টিং যেটাকে বলা হয়,
তো ওইটা বাইরে যদি 800 টাকা খরচ হয়, সরকারি যদি তুমি যাও সেখানে ম্যাক্সিমাম 200 টাকা খরচ হয়। তো এখন তুমি যদি সরকারি হাসপাতালে যাও আমাদের থানা সদরে, যাইয়া 3টা জিনিস দেখবা। দেখবা যে ওখানে টেকনিশিয়ান আছে, ভেরি নাইস, মেশিনও আছে, ভেরি নাইস, কিন্তু যে রিয়েজেন্ট গুলো দিয়ে তোমার টেস্ট করতে হবে ব্লাড, সেটা নাই। আবার কিছু হসপিটালে দেখবা যে তোমার মেশিনও ঠিক আছে, মানুষও আছে, কিন্তু দেখবা কি তোমার ওখানে যে তোমার ইয়াতে ওই রিয়েজেন্ট, সরি, দেখবা যে ই আছে, ওই যে মানুষ আছে, রিয়েজেন্ট আছে, কিন্তু মেশিন নষ্ট হয়ে গেছে একটা। আবার কোন কোন হসপিটালে দেখবা যে রিয়েজেন্টও আছে, মেশিনে বাক্স পর্যন্ত খুলে নাই, কিন্তু কোনো অপারেটর নাই। এই তিনটা, এখন যদি তিনটা যদি তোমার সমন্বয় ঠিক মতো যদি চলে, তাহলে কিন্তু ওখানে এফিসিয়েন্সিটা, ওভারঅল এফিসিয়েন্সি বেড়ে যাবে। তো গার্মেন্টস এর ক্ষেত্রে এই সেম কেস, ওখানে ম্যান আছে, ম্যাটেরিয়াল আছে, মেশিন আছে, তিনটা একদম ধুমাইয়া, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা ধুমাইয়া তোমার সেখানে কাজ করে, এবং সেখানে কিন্তু ভালো ই হয়। বাংলাদেশে যে কনস্ট্রাকশন হবে সেখানে দেখবা যে ম্যানও আছে, মেশিন আছে, কিন্তু ম্যাটেরিয়াল নাই। কারণ সরকার টাকা দেয় না, বিভিন্ন গভর্নমেন্টের উন্নয়ন প্রজেক্টে টাকা দেয় না, তাই ম্যাটেরিয়াল পাবে কথা। টাকা দিলেও দেখা যায় যে ওই ম্যান ভাগিয়ে গেছে, অতিরিক্ত টাকা নিয়ে ম্যান পালাই গেছে, সিভিল ইঞ্জিনিয়ার, ওই যে ঠিকাদার যারা থাকে তারা পালাই গেছে। আবার দেখবা যে লোকটার আছে, কি বলা হয় যে ম্যাটেরিয়ালও আছে, তার হচ্ছে ম্যানও আছে, কিন্তু তাদের কোনো ইকুইপমেন্ট নাই, হেভি ইকুইপমেন্ট নাই, সে কাজ করতে পারে না। সে আধা কোনো মতে ওই রাস্তা করা লাগবে, সেই আদি আমলের একটা বেলসা নিয়ে চলে আসছে, আর একটা ওই যে নিয়ে চলে, তাদের হাইড্রোলিক হ্যামার না। হাইড্রোলিক হ্যামার হলে তো রাস্তা করতে তোমার সময় লাগে হচ্ছে তোমার 2 দিন। আর ওই যে হাত দিয়ে যদি তুমি করতে চাও, বড় একটা দিয়ে, ওটারে কি বলে আমি ঠিক মনে নেই, ওইটা দিয়ে করতে চাইলে তোমার 60-70 দিন, 100 দিন লেগে গেছে। তো সেক্ষেত্রে তোমার কি হবে, বর্ষাকাল চলে আসবে। সো দ্যাট ইজ দ্য রিয়েলিটি। হ্যাঁ, দ্যাট ইজ দ্য রিয়েলিটি, যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা ওভারঅল ইফেক্টিভ এফিসিয়েন্সিটা আমাদের খুব খুব ডিফিকাল্ট। ঠিক আছে নাকি রে? জি স্যার, বুঝছি স্যার। এবং বাংলাদেশের সবাই তো জন্মগ্রহণ করছে আশা করতেছি, এবং বাংলাদেশে দেখবা যে বাংলাদেশে বর্ণবাদ আছে নেই? প্রচুর স্যার। একটা উদাহরণ দাও। এই তো স্যার, স্যার যে কালা বলছে করে সেই গালি বেশি দেয়। করে স্যার। হ্যাঁ, কালো বলে গালি দেয়, তাই তো? আর জি স্যার। এর জন্য দায়ী কি? ফর্সাটা। না, এর জন্য দায়ী ফর্সা না। এর জন্য দায়ী ফর্সা না। এর স্যার, জন্য এটা হচ্ছে সব স্যার আমাদের মানে একটা সমাজের ধারা এভাবে এসে গেছে আর কি। না 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 না, এটা এটা না, এরকম রে পাগল, এটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কি, আমি আমাদের একটা লোকাল কলেজে পড়াশোনা করছি আর কি, একদম একদম অধপাড়া গায়ে, যেটাকে বলা হয় যে একদম খ্যাতেরই আর কি। তোমরা যেটাকে খ্যাত বলো বা যা বলো না কেন। তো ওখানে আমাদের একজন বাংলা ম্যাডাম ছিলেন, ডক্টর বিনা বাগচি ম্যাডাম। আমরা তখন ডক্টর তো বুঝতাম না অত কিছু, ডক্টর তো লেখা দেখছি, এখন তো বুঝি যে ডক্টর ডক্টর। তো বিনা বাগচি ম্যাডাম আমাদের ওই সময় পড়াইছিল হচ্ছে ইন্টারমিডিয়েট ছিল পদ্মা নদীর মাঝি, না যে শর্ট গল্পটা পদ্মা নদীর মাঝি। জি স্যার। তো উনি আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট 1.5 বছর, 1.5 বছরের উপরে, 1.5 বছরই ক্লাস নিয়েছে, অনেকগুলো ক্লাস নিয়েছে প্রায়। কত 1.5 বছরের কতগুলো ক্লাস হবে, প্রায় 150 ক্লাস নিয়েছে। তো পদ্মা নদীর মাঝি মাত্র 2 পেজ পড়াইতে পারছিল সে, বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? সে মাত্র 2টা পেজ পড়াইতে পারছিল এই এতদিনে ইয়াতে। কেন? ব্যাপারটা হচ্ছে কি, যে বাংলাদেশের মানুষের একটা জিনিস, বড় জিনিস হচ্ছে সুন্দর এবং সৌন্দর্য, বিউটি অ্যান্ড হচ্ছে বিউটিফুল, যেটাকে বলা হয় সুন্দর এবং সৌন্দর্য। এই পার্থক্যটা বাংলাদেশের মানুষ বোঝে না। এটা তাকে ছোটবেলা থেকে এই ধ্যান ধারণা তাকে বড় হইতে দেয় নাই। ছোটবেলায় তুমি রবীন্দ্রনাথ, শরৎ সাহিত্য এগুলো কিছুই করো না, এখন দেখো টিকটক। তাহলে সুন্দর এবং সৌন্দর্য এই জিনিসটার মধ্যে তোমাদের পার্থক্য নেই। তোমরা মনে করো যে একটা জিনিস যদি সাদা হয় তাহলে সেটা হচ্ছে সুন্দর, হ্যাঁ, বা কিন্তু এইটার যে সৌন্দর্যটা, এটাকে আমরা অবলোকন করতে পারি না। যার ফলে দেখা যায় যে ওই যে আমার বোন আসছিল আর কি ঢাকা থেকে, ও আসছিল যে জাফলং যাবে, তামাবিল যাবে, এই যাবে সেই যাবে, দেখ মানে ঘোরাফেরা করার জন্য। তো আমি বললাম কি, আমরা কি মাইনিং করতে যাব? আনন্দ মাইনিং করার জন্য আমরা সেখানে যাচ্ছি, সেই রোদের মধ্যে, গরমের মধ্যে ঘামাইয়া, তারপরে সেই ট্রলারের মধ্যে কি গরম, তার মধ্যে সেখানে যদি হাজার হাজার কোটি কোটি মানুষ সেখানে আছে। তো এটা একটা মনে হচ্ছে আমি সৌন্দর্য মাইনিং করতে যাইতেছি।
সৌন্দর্য অবলোকন করার যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রকৃতির কাছে অবহিত হওয়া। এই জিনিসগুলি আমরা বাঙালি কখনো বুঝতে পারি নাই, আমাদের বুঝতে দেওয়া হয় নাই। হ্যাঁ, আমরা ওই যে হুমায়ুন আহমেদ যে দেখি হুমায়ুন আহমেদ জিনিসগুলো আনন্দগুলো খুব ছোট ছোট উদাহরণের মাধ্যমে আনন্দগুলোকে প্রকাশ করছে। আমরা যেটা করতাম সেই ছোটবেলায়, মানে আমার ছোটবেলায় গ্রামে কাটছে তো, তো ওই আমরা কাছারি ঘর ছিল আমাদের আঞ্চলিক ভাষা বলা হয়, যেখানে আলাদাভাবে আর কি টিচার থাকতো পড়ানোর জন্য, বা ছেলেরা মেয়েরা বিশেষ করে ছেলেরা বড় হলে তাদের আলাদা ঘরের মতো থাকতো সেখানটায়, হুজুর থাকতো, লজিং মাস্টার থাকতো সেখানটায়। তো ওখানে ওই ঘুমাইতাম। তো সাধারণত 10টার দিকে ঘুমানোর পরে আমরা ওখান থেকে বের হয়ে যেতাম। আব্বা ঘুমিয়ে গেলে, পরিবারের লোকজন ঘুমিয়ে গেলে আমরা বের হয়ে যেতাম, গিয়ে সেই মাঠের মাঝখানে থেকে সেই জ্যোৎস্না রাতে গল্প করতাম, আড্ডা দিতাম, বিভিন্ন ধরনের কাজগুলো করতাম। এই যে সৌন্দর্যটা অবলোকন করা, আর সুন্দরটা তোমরা এখন দেখো টিকটক, গ্লোবাল এক্সেপ্টেন্স। সুতরাং সুন্দর এবং সৌন্দর্যের পার্থক্য যতক্ষণ পর্যন্ত এই বাঙালি বুঝতে না পারে ততদিন পর্যন্ত রেসিজমটা থাকবে, এবং এটা আসবে সোসাইটাল অ্যাসপেক্ট বা এডুকেশন সিস্টেম, তোমার পারিবারিক মূল্যবোধের জায়গা থেকে, পরিবার থেকে এটা তোমাকে তৈরি করে দিতে হবে। তোমাকে এই ওয়ার্ক এলিমেন্ট এন্ড কস্টিং করে, এই বাজেটিং করে, কনফ্লিক্ট করে এখান থেকে সুন্দরের সৌন্দর্যটা বুঝতে পারবা না। আমি কি কথা বুঝতে দিতে পারছি? জি স্যার। আমি এখন একটু মানে আমি একটু মানে কি বলা, গ্রাম তো বড় হয়েছি, তো আমি অত ধারধারি না। তোমরা কি বলো না বলো, আমি সাইকেল চালাইতাম আর কি ইউনিভার্সিটি, প্রায় 4-5 বছর আমি সাইকেল চালাই ইউনিভার্সিটি আসছি, ক্লাস করাইছি। এখন একটু সময়ের জন্য মোটর সাইকেল চালাইতে হয়, বাট আমি খুব সিম্পল লাইফ লিড করার চেষ্টা করি। যে আমার হচ্ছে যে আমি বুঝি যে কোনটা আমার সুন্দর, আর আমার কোনটা আমার সৌন্দর্য, আর কোনটা আমার সাদা, এই জিনিসটা আর কি। এবং তোমরা দেখো বাংলাদেশে ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভার্টাইজ দেয় না রে টিভিতে? জি স্যার। তো এখন এই নিগ্রোরা করলো কি, ওই যে যারা ব্ল্যাক লোক যেগুলা, ওই যে তারা তো ফর্সা হওয়ার চেষ্টা করে, তো ওরা ফেয়ার অ্যান্ড লাভলি দেখলো না, ওরা তো ফেয়ার অ্যান্ড লাভলি কিনে না। তো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই টিভিতে ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভার্টাইজ দেখতে পাবা, ত্বক ফর্সাকারী ক্রিম দেখতে পাবা, ততদিন পর্যন্ত বলবা যে বাংলাদেশে আসলে রেসিজমটা আছে। যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন মনে করবে রেসিজমটা আসলে নাই। ঠিক আছে? এবং আরো আরো কিছু ব্যাপার আছে যে, দেখো ওই যে শ্যাম্পুর অ্যাডভার্টাইজ দেয় না, ওই যে কি জানো, মেন্স হেয়ার এন্ড শোল্ডার না কি কি জানি আছে না, শ্যাম্পুর অ্যাডভার্টাইজ দেয়, সানসিল্ক। জি স্যার। আচ্ছা, বলো তো আমার মাথায় ধরো কোনো কারণে খুশকি, এটা কি ভাই আমার অপরাধ? আমি কি বাংলাদেশের কোনো ধারায় পেনাল করে কোনো অপরাধী ভাই? বলো তো, আমি কি অপরাধ করে ফেলছি আমার মাথায় স্যার, খুশকি সেজন্য? খুশকি হওয়া তো মানে একটা প্রবলেম স্যার। এটা প্রবলেম না আসলে, এটা তো এই যে আরেক জিনিস, এটা প্রবলেম না আসলে, এটাও প্রবলেম। ডু ইউ নো দ্যাট, যখন তুমি কথা বলতেছো যে পার সেকেন্ডে তোমার হাতের যে কোনো ত্বকের যে কোনো একটা অংশ থেকে পার সেকেন্ডে তোমার 10 লক্ষ ডেড সেল পড়ে যায় মাটিতে, তো এই খুশকিটা হচ্ছে ডেড সেল। এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সেটা ডাউনওয়ার্ডে যেতে পারে না, বিধে মাথার টপ সারফেসে থেকে যায়। তোমার হাত তুমি ভালো করে তুমি যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখো যে তোমার হাত যদি থাকে এরকম দাঁড় করানো, ওখান থেকে প্রতি মুহূর্তে তোমার 10 লক্ষ ডেড সেল পড়ে যায় বিভিন্ন জায়গা থেকে, এবং নতুন করে সেল আবার সেখানে ডেভেলপ করে। তাহলে এই জায়গাটা, এটা তো ন্যাচারাল একটা ফিনোমেনা, এটা তো ভাই কোনো অপরাধ আমি করিনি। তাই তুমি আমারে রোনালদো দিয়ে অ্যাডভার্টাইজ দাও, তুমি সালমান খান দিয়ে অ্যাডভার্টাইজ দিয়ে কও যে মাথা খুশকি থাকা মানে হচ্ছে তোমার একটা অপরাধ, যেটা অ্যাডভার্টাইজ যেভাবে দেয় মনে হচ্ছে যে অপরাধী আমি, আমি খুশকি নিয়ে হাঁটতে পারবো না। তো এই জায়গাগুলো যদি তোমার মধ্যে সেলফ ডেভেলপ না হয়, যতক্ষণ পর্যন্ত সেলফ ডেভেলপ না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের রেসিজম থাকবে, বাংলাদেশের দারিদ্র থাকবে, বাংলাদেশের কুশিক্ষা থাকবে, বাংলাদেশের সংস্কৃতি অপসংস্কৃতি থাকবে। কথা কি বুঝতে পারছেন? এবং এই জিনিসগুলা ক্লাসে আমরা ইউনিভার্সিটি লেভেলের টিচারদেরকে এগুলো বলার কথা না। এগুলো তোমাদের মধ্যে আড্ডার মাধ্যমে, মুক্ত চিন্তার চর্চার মাধ্যমে তোমাদের মধ্যে ডেভেলপ করার কথা ছিল। কিন্তু তোমরা টিকটক, ফেসবুক আর কি জানি আছে না, কি আছে এগুলা, আমি তো এগুলো ভালো বুঝিও না। লাইকি স্যার। লাইকিটা কি, এগুলো তো আমি ভালো বুঝি না। আমার একটা ফেসবুকে অ্যাকাউন্ট আছে, দেখছো নাকি তোমরা? আমার একটা ফেসবুকে অ্যাকাউন্ট আছে। ও দেখছো বোধহয়, কেউ কেউ জি স্যার। ফেসবুকে আমার প্রোফাইল গাইডে দেখো তো। 2008 সাল না 9 সাল প্রথম ফেসবুকে অ্যাকাউন্ট করছিলাম, 3 মাস পরে। আজ পর্যন্ত কোনো স্ট্যাটাস দেয়া আছে কিনা, কোনো ছবি দেয়া আছে কিনা দেখো তো ভাই। শেয়ার দিই মাঝে মাঝে, শেয়ারটার কিছু একটা লাগলে দিতে হয়, ওই যে পলিটিক্যাল কারণে বা অন্য কারণে শেয়ার দিতে হয়। কিন্তু আমি তো কখনো দেই নাই রে ভাই। বলো তো দেই নেই কেন, এটা বলো তো। অনেকে স্যার আছে যে ফেসবুকে শো অফটা পছন্দ। আরে না, দূর মিয়া, কে শো অফ পছন্দ করে না, কে প্রশংসা পছন্দ করে না?
আমি একটু ওই খ্যাপাটে মানুষ আর কি, বুঝছো? আমার ধরো আমি একটা ছবি দিলাম বা আমি কোনো কিছু একটা শেয়ার দিলাম বা কোনো কিছু দিলাম, আর তুমি নিচে একটা কমেন্ট করলা যে এই স্যার তো একটা ফাজিলের ফাজিল। এখন এটা কি হলো ঘটনাটা, এইটা কিন্তু সাথে সাথে বাংলাদেশের 60-70 লাখ 100-1 কোটি মানুষ দেখে ফেল। হায় হায়, তো কি হলো আসলে? তারপর তুমি ছোট্ট করে লেখলা যে আসলে স্যার আপনারা লিখতে দেন, আমার বন্ধু ছিল জাহিদ হাসান, তারা লিখতে গেছে, লেখা হয়ে গেছে আপনারা। তো আমি এইটা আমার ওই যে পত্রপত্রিকা দেখবা যে এ কি করলেন জাহিদ স্যার, দেখুন ভিডিও লিঙ্ক সহ অমুক সমুক, দেখা গেল যে স্যারের ক্লাস নিতেছে সেটা আসছে, কিন্তু তোমার তো মাইন্ড খারাপ, তুমি তো চিন্তাছো স্যারে জানি কি দেখি করছে। তো এখন আমার তো 1 কোটি লোক কিন্তু এটা দেখেই ফেলছে, আমি শেষ, আমার তো সোশ্যাল ক্যাপিটাল ছিল শেষ। তো আমি তো ওই ধরনের লোক না, আমার যদি এরকম কেউ লেখে বা আমার যদি কেউ এরকম বলে, যদি প্রমাণ না করতে পারে যে আমি ফাজিল, তাহলে আমি, তুমি শিওর থাকো আমার ঘর বাড়ি যা আছে বেইসা, তুমি যদি বাংলাদেশের ভিতরে থাকো, যে প্রান্তে থাকো, আমি যে পেটাবো, নিশ্চিত পেটাবো। কারণ তোমার প্রমাণ করতে হবে যে আমি ফাজিল বা আমি তোমার সাথে কোনো একটা অন্যায় করছি। হ্যাঁ, অন্যায় যদি করে থাকি ওকে, তুমি লিখতে পারো, কারণ তুমি সংবাদ সম্মেলন করবো, মাইক নিয়ে নেমে যাবো। তো এই জন্য সাধারণত আমি এই জায়গাগুলো থেকে আমি এটা চিন্তা করি না, বা এটা সোশ্যাল ক্যাপিটাল বলতে একটা ক্যাপিটাল আছে, এই ক্যাপিটাল সম্পর্কে আমরা আসলে সচেতন না। তোমরা তো এখন মোটেও সচেতন না। দূর কি হয়েছে, লিখলে কি হবে, সোশ্যাল ক্যাপিটাল হবে কি, আমার ছবি ফেসবুকে যাবে, তো হয়েছে কি? তো সোশ্যাল ক্যাপিটাল সম্পর্কে আমরা সচেতন না, যার ফলে দেখবা যে যারা করাপ্টেড পারসন তাদের ছবি আসতেছে, যারা অন্যায় করে তাদের ছবি আসতেছে, কিন্তু তাদের কিছু যায় আসে না। তারা সোশ্যাল ক্যাপিটাল নিয়ে ডোন্ট বোদার। আজকে যদি সেই জায়গাগুলো তোমরা তৈরি করতে পারতা, তাহলে এই যে সোসাইটিতে দেখবে যে মাঝে মাঝে প্রচন্ড পরিমাণ ভাইব্রেশন হয়। বাঙালি তো খুব হুজুগে বাঙালি নাকি, জানো তো? বাঙালি হুজুগে বাঙালি জানো তো নাকি? জি স্যার। এই বাঙালি প্রচন্ড হুজুগে জাতি, এটা জানো তো নাকি? জি স্যার। এক জায়গায় 5 জন বাঙালি বসাই দেবা, দেখবা যে একজন, ফেসবুকেও দেখা যায় যে টপিক উঠে ওইটা দিয়ে চলে। আচ্ছা শোনো আমি তোমারে বলি, বাঙালি এক জায়গায় এটা কারণ আছে, এক জায়গায় 5 জন লোককে বসাই দেবা, দেখবা যে কেউ লম্বা, কেউ বেটে, মানে বেটে শব্দটা বললে আবার রেসিজমে চলে যায়, কেউ দেখবা যে কেউ হাইট বেশি, কারো হাইট কম, কেউ দেখবা অনেক ফ্যাট আমার মতো, আবার কেউ দেখবা চিনচিনা, কেউ দেখবা যে তার ফেসের কাটিং আফগানিস্তান, কেউ দেখবা হচ্ছে মায়ানমারের ফেসের কাটিং, কারো দেখবা চাইনিজ ফেস কাটিং, কারো দেখবা হচ্ছে পাকিস্তানের ফেস কাটিং, কারো দেখবা ওলন্দাজ, কেউ দেখবে ইংরেজ। কারণ হচ্ছে যুগে যুগে কালে কালে এত উপনিবেশ শাসন এই বাংলাদেশে হয়েছে, বাঙালির মধ্যে গেছে, তো এই বাঙালির একটা কমন মেন্টালিটি নাই। কিন্তু 5 জন চাইনিজ বসাই দাও, চিনতেই পারবে না যে কে কার কোথার ভাই, মনে হবে যেন আপন ভাই, 5 জনই মনে হচ্ছে পেয়ার, তাই না? তো এই কারণে কিন্তু যেরকম তাদের ফেসের মিল নাই, সেরকম তাদের মেন্টালিটির মিল নাই। এই জন্য বাঙালি হুজুগে, হুজুগে বাঙালি। কথা কি বুঝতে পারছো যে এদের কোনোদিন এদের কমন একটা প্ল্যাটফর্মে আনাটা সো টাফ, এবং যার ফলে এই হুজুগে বাঙালির প্রথম শুরু হয়েছিল এই যে লক্ষণ সেনের আমল থেকে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তের খোঁজি 16 জন অশ্বারের বাহিনী নিয়ে যখন আসে, তখন মনে হয় কেঁদে বলছিল যে লক্ষণ সেন যে এই আসছে ইখতিয়ার উদ্দিন 16,000 অশ্বারের নিয়ে। তো ওই লক্ষণ সেন নাকি ভাত খাইতেছিল নাকি যেন খাইতেছিল, ওই পিছনে দরজা ফালাই গেছে। তো এই যে বাঙালি হুজুগে বাঙালি, এই যে বাঙালি যে ওই যে ফাপড়বাজ বাঙালি, এবং বাঙালি যে এইসব ফাপড় খায়, এটা শুরু হয়েছে ওখান থেকে। তারপরে দেখবা যে এটা শুরু হয়েছে তোমার দেখবা সিপাহী বিদ্রোহ 1857-তে। এরপর দেখবা যে মির্জা সিরাজউদ্দৌলার আমলে এত আবেগী এত ফাফরবাজ দেশে মির্জাফর হাতে দিয়ে দিছে তোমার কি বলা হয় বাংলার সেনাপতির ভার দিয়েছে তার মধ্যে। কথা কি বুঝতে পারছো? তো এই লর্ড ক্লাইভের যখন যুদ্ধ শেষ হয়ে যায়, তখন একটা বইতে লিখছিল এই একজন ইংরেজ ইতিহাসবিদ যে যখন লর্ড ক্লাইভ যুদ্ধে পরাজিত করলো মির্জাফরকে, সরি সিরাজউদ্দৌলাকে, তখন যতগুলো বাঙালি বসে বসে এটা দেখতেছিল, ওই বাঙালি যদি শুধুমাত্র সেফ, মানে শুধুমাত্র যদি মানে কি বলা হয় মানে থুতু ফেলতো, তাহলে নাকি ওই যে লর্ড ক্লাইভ নাকি বেঁচে যেত। হ্যাঁ, মানে থুতু ফেলে নাকি ভেসে যেত সে, ওই সেই নদীর মধ্যে, কি নদী যেন, ভাগীরথী নদীর মধ্যে চলে যেত নাকি ওই লর্ড ক্লাইভের লোকজন। তো এই হচ্ছে বাঙালির জায়গা। তো এই বাঙালি নিয়ে আসলে যুগে যুগে কালে কালে অনেক লোক এদের ভাগিয়ে গেছে, পালাই গেছে ভয়। ইংরেজরা তো পালাই গেছে লেজ গুটিয়া, পাকিস্তানের ভাগিয়ে গেছে, ঠিক আছে, এবং কোন দেশ সহজে কিন্তু দেশ আসতে চায় না যে দেশে আমি ডমিনেট করতে চাই, এটা বড় বিদ্যুটের এই জাতি। কথা কি বুঝতে পারছো? আমরা কখনোই সেলফ মোটিভেটেড না। আমরা ওই সুলেমান সুকন্যাকে আছে জানি কি নাম, সে কি বললো সেই জন্য আমরা মোটিভেট হই তার মাধ্যমে। কি জন্য আমি জানি না ভাই, এগুলোর নাম টাম তো আমি কখনো শুনিনি, বা আমি এগুলো শকুন কি বলে আমি শুনছি যে একজন লোক আমাদের ক্যাম্পাসে একটা সংগঠন আনছিল নাকি, সে নাকি মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকে। আরে বাপ রে বাপ,
আমার বাবা মার থেকে বড় মোটিভেটর এই অল ওয়ার্ল্ডে কেউ আছে নাকি? হ্যাঁ, আমার বাবা মা কোনোদিন আমার খারাপ পরামর্শ দিছে? আমি তার কথা শুনি নাই, তুমি এসে সুলেমান শুকন লইয়া না শকুন লইয়া, তুমি লইয়া এসো আরো কারা কারা নিয়ে আসছো। আমার বাবা আমাকে এতই কম বোঝে নাকি? তো আমার বাবা মা অশিক্ষিত হতে পারে, আমার বাবা 8 পাস হতে পারে, কিন্তু তার সোসাইটাল নলেজ তুমি এটাকে ওই সুলেমান শাকরের থেকে অনেক বেশি। দ্যাট ফর শিওর, আই গ্রান্ট দ্যাট। হ্যাঁ, তোমার বাবা কৃষক হতে পারে, আমার বাবা কৃষক হতে পারে, দ্যাট ফর শিওর তোমার যে কোনো ইউনিভার্সিটির বড় প্রফেসরের থেকে আমার বাবার নলেজ অনেক বেশি। কথা কি বুঝতে পারছো? হুম। তো এই জায়গাগুলো কিন্তু মানে ক্লাসের শেষের দিকে তো হয়তো সেজন্য এই কথাগুলো বলতেছি। এই জায়গাগুলো কিন্তু সেলফ মোটিভেট হতে হবে। তুমি আমিও কিন্তু ডিমোটিভেটেড হই মাঝে মাঝে, বুঝছো? তো আমি কি করি জানো? আমি ওই দরগা গেটে চলে যাই। দরগা গেটে ওই যে যেখানে যে ভিক্ষুক যেখানে ওই যে তোমার সিন্নি দেয়, তোমরা গেছো কিনা আমি জানি, ওখানে আমি বসে থাকি যাই মাঝে মাঝে। বসে আমি ওদের কথা শুনি, ওদের দুঃখ শুনি, ওদের আবেগ শুনি, ওদের ভালো লাগা শুনি, ওদের কষ্টের কথাগুলো শুনি। এরপরে আমার কাছে মনে হয়েছে ধুরা এই পৃথিবীতে কষ্ট কোথায়, মানে এই পৃথিবীতে আমি যে বেঁচে আছি এটাই তো সবচেয়ে বড় সুখ। এর চেয়ে আর কোনো কিছু হইতে পারে না, এর চেয়ে কোনো মোটিভেশন নাই। দৌড়, ওখান থেকে ওইটা দৌড়। আর কি, আর কি মোটিভেশন চাও তুমি, তাই না? তো এখন আমাদের দেশের সোসাইটিতে কিছু জিনিস চলে, হালনাগাদ ফ্যাশন চলে, দেখবা ওই যে চুল উপরের দিকে কাটে কতক্ষণ, নিচের দিকে কতক্ষণ কাটে, কতক্ষণ দেখবা চুল নাই, মাঝখান থেকে চলে গেছে। তো এটাই সোসাইটাল আসলে অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো আসলে অনেক কিছু আমি হয়তো বুঝি না, আর আমি বোঝার চেষ্টা করি না, কারণ ব্যবহার করি হলো বাটন মোবাইল। আসলে তোমাদের মতো ওই যে স্মার্ট মোবাইল ব্যবহার করি না, তাহলে বুঝবো কোথেকে? তোমরা মাঝে মাঝে হয়তো মেল টেল দিয়ে মনে করো যে স্যারে অ্যান্সার করলো না বা স্যারে একটা ইয়ে করলো না, আসলে কিন্তু আমার কিছু করার নেই ভাই, আমি ব্যবহার করি বাটন মোবাইল। তো বাটন মোবাইল আমি কোথায় পাবো তোমার ওই ইয়া? আমার একটা স্মার্ট মোবাইল আছে, একটা কি যেন একটা, কিন্তু এটা এত ওজন আমি নিয়ে হাঁটতে পারি না ভাই, এই জন্য এটা সবসময় বাসায় থাকে। এই বাসায় গেলে যে তোমার চেক করে ল্যাপটপে তোমাদের অন্যান্য কাজগুলো করি। তো এখন পর্যন্ত ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করিনি, ওদের ভবিষ্যতে করি কিনা আমি জানি না, হয়তো করা লাগতে পারে। বাট একটা জিনিস খেয়াল রাখবা, যে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র যেভাবে সুন্দর এবং সৌন্দর্যের ডেফিনিশনটা বারবার বোঝানোর চেষ্টা করছে বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে, সেই জায়গাটা আমরা কখনো ধরতে পারিনি, আমাদেরকে সোসাইটি ধরাই দেয় না। তো যার ফলে রেসিজম বলো, বাংলাদেশে তুমি যত চেঁচামেচি করো না কেন, করাপশন করাপশন করাপশন, এই সেই করাপশন কি শুধুমাত্র মানুষের ন্যাচারাল ফিনোমেনা, মানে শুধু সে জন্মগতভাবে সে করাপশন করতেছে, তাকে তাকে সোসাইটি তাকে বাধ্য করতেছে করাপশন করতে? একটা লোক পিয়নের চাকরি করে, সে মাছ কিনতে গেছে, মাছের দাম হু হু করে বেড়ে গেছে, গেছে ডাক্তারের কাছে, ডাক্তার জবে দিয়ে পাঠাই দিচ্ছে, গেছে ইউনিভার্সিটির মাস্টারের কাছে, সে টাকা ছাড়া কথা শুনে না, গেছে ইউনিভার্সিটি কলেজের টিচারের কাছে, সেও কথা বলে টাকা চায়। তাহলে সেই লোকটা কি একদম অধিকার নাই? সেই লোকটা কি একদম বাজেভাবেই সোসাইটিতে আছে? সুতরাং তোমরা যতই বলো না কেন যে সব দোষ শেখ হাসিনার, সব দোষই শেখ হাসিনা কি আমেরিকা দেওয়া এই লোকজন নিয়েছে? এক শেখ হাসিনার বাদ দাও, আর বাদ বাকি 16,99,999 জন যে আছে, এটা কি আমেরিকা থেকে আসছে? এই বদমাইশ গুলো, এর মধ্যে আমিও আছি, ইনক্লুড মাই সন। তো আমি কি আমেরিকা থেকে আসছি? আমি নিজেই তো এই জন্য দায়ী। ওই এক শেখ হাসিনার দোষ দিয়ে লাভ কি? এক রাষ্ট্রপ্রধানের দোষ দিয়ে লাভ কি? এর সারাউন্ডিংস থেকে চিন্তা করো। সুতরাং নিজেরা যখন আমরা বদলাবো, নিজেরা যখন আমরা চিন্তা করতে শিখবো, মুক্ত চিন্তার চর্চা, প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করব, তখনই কিন্তু আমরা এই সোসাইটিকে পরিবর্তন করবো, দেশকে পরিবর্তন করতে হবে। আর এই দেশের মানুষের কোনো দেশপ্রেম নাই। যদি কেউ দেশপ্রেমের কথা বলে, স্যান্ডেল দা বাইরে দাঁত ফেলাই দেবো সবগুলো। যদি কেউ বলে যে আমি এই দেশের ভালোবাসি, তাহলে একদম ডিরেক্টলি স্যান্ডেল দা বাড়ি শুরু করবো, এতে কোনো সন্দেহ নাই। কথা কি বুঝতে পারছো? আর আমরা যদি তোমরা কোনোদিন রাষ্ট্রপ্রধান করো আর কি, তোমরা যদি কোনো সময় ভোট, যে স্টুডেন্ট আছে, তাতে আমরা কোনোদিন রাষ্ট্রপ্রধান যদি করো কোনোদিন, তাহলে আমি আসলে কি করবো বলতো? তোমার করা হইলো, তুমি কি করবা? যে কোনো একজন বলো তো। হুম। আপনি বলছিলেন যে একবার যে আপনি যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে সবগুলো ভার্সিটি বন্ধ করে দিতেন। না, ওটা তো বলছিলাম ওই ইউনিভার্সিটির ক্ষেত্রে। হয়তো আমি যদি এখন যদি আমাকে দাও, তাহলে আমি এখন বাংলাদেশের 17 কোটি মানুষের উপর ট্যাক্স বসাই দেবো, সব ট্যাক্স এবং ভ্যাট। কথা বললে ট্যাক্স দিতে হবে, ঘুমাইলে ট্যাক্স দিতে হবে, দাঁড়ায় থাকলে ট্যাক্স দিতে হবে, দৌড় দিলে ট্যাক্স দিতে হবে। মানে ট্যাক্সের জন্য লোক থাকবে, মানে সবসময় তোমার উপর পিস্তল থাকবে। তুমি ট্যাক্স না দিয়ে, ভ্যাট না দিয়ে গেলেই তোমার গুলি। এতে সুবিধা হবে কি জানো? এতে সুবিধা, না স্যার,
তুমি যখন দেখবা যে তোমার ট্যাক্স এবং ভ্যাটের পয়সায় তোমার এক চাচাতো ভাই, তোমার মামাতো ভাই, তোমার চাচা, তোমার বাবা বা তোমার খালু ওই ট্যাক্সের টাকায় ভ্যাটের টাকা সে একটা অপকর্ম করতেছে, মানে রাস্তায় ধরো মাল মেটেরিয়াল কম দিছে, বিল্ডিং এ সিমেন্ট কম দিছে, রড নন গ্রেডের রড দিয়ে দিছে, ঠিক ডায়ামিটার কম দিছে, তখন তোমার গার ভিতর সেই রকম জ্বালা ধরবে, ইদি আমি এত ট্যাক্স ভ্যাট দিচ্ছি আর আমার টাকা চুরি করতেছে, দাঁড়া দৌড়ি দিয়ে এমনি দিবা একটা লাঠি দিয়ে একটা বাড়ি মাথা বরাবর, যে এমনি তো গুলি খেয়ে মারা লাগবে ট্যাক্স না দিতে পারলে, তো এমনি তো এটারে পিটেই মরি। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তো এই বাংলাদেশের মানুষ কোনো ট্যাক্সও দেয় না, ভ্যাটও দেয় না। তো বাংলাদেশের মানুষ সার্ভিস আশা করে, খালি সরকারি অফিসে দিয়ে কয়, আমার সার্ভিস দাও, আমার সার্ভিস দাও। ও বাপরে বাপ, ওরা সার্ভিস দেওয়ার জন্য বসে আছে সরকারি অফিসের লোক। ট্যাক্স দেয় না, ভ্যাট দেয় না, কোনো খবর নাই। ট্যাক্স চুরি করবে, সব বিদেশে টাকা অর্থ পাচার করবে, আবার সে সার্ভিস চাইতেছে। কথা কি বুঝতে পারছো? যেমন আমার স্যার কিন্তু এখানে স্যার আপনি আমি গত বছর ৭৫,০০০ টাকা ট্যাক্স দিছি, তুমি জানো। এখন আমি তো ৭৫,০০০ টাকা ট্যাক্স দিছি, মানে কি তুমি বুঝতেছো? ৭৫,০০০ টাকা থাকলে আমি কি করতাম? আমার তো মনে করো যে ১২ মাসের, আমি প্রত্যেক মাসে আমার খাইতে খরচ যায় কত, ৫-৬ হাজার টাকা বেশি খাওয়া দাওয়ার খরচ আমার যায় না। ফ্যামিলি আর কি, ফ্যামিলি সহ, মানে আমি কম খাই আর কি, আমি একবেলা ভাত খাই, ২ বেলা রুটি খাই, খাওয়া তো করি না। তো আমার যে ৬-১২-৭২, হ্যাঁ ঠিক আছে, আমার পুরো ১২ মাসের খাবারের টাকা নিয়ে গেছে রাষ্ট্র। এখন কোন জায়গায় অপকর্ম অন্যায় দেখলে বুঝছো মাথার ভিতরে হেভি রাগ ধরে, যে এত ট্যাক্স দিতেছে, এত দিতেছে, এবং বারে বারে একটা কাজ করতেছে, এত খারাপ লাগতেছে। স্যার দিন শেষে পাওয়া যায় না স্যার, সব জায়গায় করপ্টেড মানুষ তো। জিজ্ঞেস ওই তো স্যার ধরছিল পরে যে বলছিল যে নেত্রী ছাড়া সবকে টাকা দিয়ে কেনা যায়। না না, ওইটা যেটা বলছো তুমি, এটা তোমার কথা ঠিক আছে যে টাকা দিয়ে কেনা যায়, এটাও ঠিক আছে, তোমার কথাটা খুব বেশি মানে অগ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য। কিন্তু ওই যে বললাম যে দেশপ্রেম থাকলে এই কাজটা করতো না। কথা কি বুঝতে পারছো? এই কাজটা করতো না, এই কাজটা পরিবর্তন হবে, আশা করতেছি বাঙালি পরিবর্তন হবে, কিন্তু কখন হবে এটা নিয়ে একটু চিন্তিত আমি। এটা কি ২০ বছর না ৩০ বছর নাকি ৫০ বছর, আমি ঠিক জানি না। আমরা জেনারেশন থেকে চেঞ্জ হতে পারে স্যার, মেবি। আমি এখন দেখছি স্যার যে ফেসবুকে যে দেখি যে ভারত প্রেম আর পাকিস্তান প্রেমিক বাঙালি। আর ও শুরু ভারত করছে পাকিস্তান, প্রেমিক, কিছু লেখ আছে পাকিস্তান প্রেমিক। ওইটা না, ওইটা দেশপ্রেম না, নাই। ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা না, ওই শব্দটা ওরকম না আসলে, শব্দটা একটু, ওইটা গেলে আবার পলিটিক্যাল ডিরেক্টলি চলে যায়, ওটা না। একটু অন্যভাবে চিন্তা করে দেখো যে দেশপ্রেমের যে জায়গাটা, অনেকগুলো জিনিস আমরা আসলে আমরা পারি না অনেক জায়গা থেকে, টেকনোলজির কারণে, অনেক সিস্টেমের কারণে। ধরো তুমি সিভিল ইঞ্জিনিয়ার, তুমি হচ্ছে যে পুলিশ, কোনোভাবে বিসিএস ক্যাডার হইতেই পারো, স্বাভাবিক, আমি এটা হইলে মোস্ট ওয়েলকাম জানাবো। এখন তুমি আমার বলো তো, তুমি যখন একটা পিস্তল নিয়ে তুমি যখন গুলি করবা ওই যে সন্ত্রাসীরে, তখন তুমি রডের ডায়ামিটার মেজারমেন্ট দিয়ে গুলি করবা, হ্যাঁ, নাকি সিমেন্টের বস্তা দিয়ে গুলি করবা? তাহলে তুমি যে প্রফেশনের জন্য পড়াশোনা করতেছো আর প্র্যাকটিক্যালি দিয়ে তুমি সন্ত্রাসী গুলি করতেছো, এটার সাথে গেল? এত রাষ্ট্র এত টাকা খরচ করে তোমার পড়া বানালো সিভিল ইঞ্জিনিয়ার, তুমি সন্ত্রাসী গুলি করে দিলে। তো এরকম অনেকগুলো ফেনোমেনা আছে, এগুলো আস্তে ধীরে হয়তো চেঞ্জ হবে। আর ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্ট, আমি তোমাদেরকে আসলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পড়া দরকার আর কি, কিন্তু আমি সিভিলদের পড়াই আর হচ্ছে সিএসসি দেরকে পড়াই, সরি সিএসসি আর ট্রিপল দেরকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পড়াই। তোমাদের পড়া জানা দরকার ছিল যে বাংলাদেশে ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্ট চলে, যে ম্যানেজমেন্টটা আজ থেকে আরো ১৫০ বছর আগে এটা উৎপাদিত হয়েছিল, মানে এটা এই মডেলটা ডেভেলপ করছিল, এবং প্রায় ২০ বছরে এই মডেলটা লিড করছে, তারপরে মডেলটা ভেনিশ হয়ে গেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। কিন্তু শুধুমাত্র থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এইসব, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো হচ্ছে ডোমিনেশন বা উপনিবেশ যে থট গুলো রয়ে গেছে যেসব দেশে, সেই সব দেশে শুধুমাত্র ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্টটা বিদ্যমান আছে, যার ফলে দেশের ডেভেলপমেন্ট গুলো অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছে শুধুমাত্র ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্টের জন্য। আমি 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 জানি না তোমরা ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্ট বুঝতেছো কিনা, এগুলো এটা কিন্তু ম্যানেজমেন্ট মডেল আছে বিভিন্ন, এখন অল ওভার দ্য ওয়ার্ল্ড চলে হচ্ছে লার্নিং অর্গানাইজেশন। হ্যাঁ, এটা এখন চলে। তো এইটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, মডার্ন অ্যাপ্রোচ, তারপর হচ্ছে তোমার এনসিয়েন্ট অ্যাপ্রোচ। এই মডার্ন এইটা মানে এটা ছিল এনসিয়েন্ট অ্যাপ্রোচের মধ্যে ছিল তোমার এই ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্ট বা ক্লাসিক্যাল অ্যাপ্রোচের মধ্যে, এরপর এটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা সেই মানবতার আমলের মডেল নিয়ে চললে স্বাভাবিকভাবে ডেভেলপমেন্ট তো থমকাবে। আহ করাপশন
আসলে বাধাগ্রস্ত করা যাবে না, করাপশনের মধ্যে চলবে আর কি। তো বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী একটা মডেল চলতেছে, সেটা হচ্ছে যে যে উন্নয়ন, ডেভেলপমেন্ট এবং করাপশন একই সাথে চলে, এবং কখনো কখনো দেখা যায় ডেভেলপমেন্ট থেকে করাপশন আগায় যায় র্যাঙ্কিং এ, সূচকে। কিন্তু একটা নির্দিষ্ট সময় দেওয়ার পরে ডেভেলপমেন্টের উপরে থেকে করাপশন আস্তে 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 করে নিচে নামতে থাকে, মানে আমরা যেটাকে বলি ডিক্লাইন স্টেজে চলে আসে। তো এখনো করাপশন এবং ডেভেলপমেন্ট পাশাপাশি চলতেছে, এখন পর্যন্ত ডিক্লাইন করে নাই। বাট একটা পর্যায়ে যখন ডেভেলপমেন্টটা আপরাইজ করে যাবে, তখন কিন্তু করাপশনটা আস্তে আস্তে ডাউনওয়ার্ডের দিকে যাবে। কারণ তুমি যে আমেরিকা দেখতেছো, তুমি যে ইংল্যান্ড দেখতেছো, তুমি যে অস্ট্রেলিয়া দেখতেছো, এগুলো তো চোরের খনি ছিল, এগুলো তো চরম বেয়াদব ছিল, অসভ্য ছিল, বর্বর ছিল, ইতর ছিল। হ্যাঁ, এগুলো ছিল হচ্ছে একটু ছোট বাংলা যদি বলি, সে বাংলা ছবির মতো ছোট লোক। কিন্তু এরা কিন্তু ওইভাবেই কিন্তু আস্তে আস্তে করে তারা সেলফ মোটিভেটেড হয়ে তারা ডেভেলপ হয়েছে। এই আমার টাইমটা করছে, তোমরা জয়েন করো, ঠিক আছে? আমি স্টপ করলাম, জয়েন করো, ঠিক আছে? জিনিস তৈরি হয়ে যাবে। তো এইগুলোকে তো কি, তো একটু রাস্তাকে শুধু মাটি দিয়ে ব্রিজটা তৈরি করে রাখা হয়েছে, তারপর রাস্তা হলে ওটা কানেক্ট করে দিবে। তো হুম, এখন দেখা যায় যে যেহেতু ব্রিজটা হয়েছে, রাস্তা হয় নাই, তো ওটার যখন পানি হয় মাটি সরে যায়। হুম। তো এই ক্ষেত্রে কি এটা কি ইঞ্জিনিয়ারদের দোষ, নাকি মানে রাস্তা নির্মাণে দুইটা একসাথে না হওয়ার জন্য এই প্রবলেমটা হচ্ছে, নাকি আসলে এখানে ডিজাইনের কোনো সমস্যা আছে? শোনো, যে কোনো কিছু অপরাধ যদি যেখানে যা কিছু দেখো না কেন, প্রথম অপরাধ মানে দোষী হচ্ছে সৃষ্টিকর্তা, কারণ সে আমাকে পৃথিবীতে পাঠাইছে। এরপর যদি বলো তাহলে তার বান্দা, মানে বান্দা দায়ী আর কি। তো এখন এই বান্দার আবার ক্লাসিফিকেশন আছে, টপ লেভেল বান্দা, মিডল লেভেল বান্দা, লোয়ার লেভেল বান্দা, এটা তো বুঝোই। মানে অবশ্যই ক্লাস ছিল, সবসময় সোসাইটিতে ক্লাস ছিল, অল টাইম ক্লাস ছিল। তো এখন এই যে তুমি যেটা বলছো, এর জন্য দায়ী হচ্ছে আমেরিকা, দাতা সংস্থা দায়ী। তারা একটা ফান্ড দেয় এবং বলে ফান্ড খরচ করতে হবে, তোমরা শুধুমাত্র ব্রিজ তৈরি করতে পারো, এই ব্রিজের টাকা দিয়ে তুমি দাঁতের মাদনও তৈরি করতে পারবো না, রাস্তাও তৈরি করতে পারবো না, তোমার শুধু ব্রিজই তৈরি করতে হবে। তো এখন ব্রিজ তো একটা নির্দিষ্ট জায়গায়, তো সেখানে রাস্তা হবে আমি জানি, ওদের ভবিষ্যতে আমার প্ল্যান আছে, পঞ্চবার্ষিক প্ল্যান আছে, অষ্টবার্ষিক প্ল্যান আছে, আমার আমার দ্বিবার্ষিক প্ল্যান আছে। ওই প্ল্যানে রাস্তা হবে, আমার প্ল্যান করে ধরা ছিল যে আমার দাতা সংস্থা যখন বরাদ্দ দিবে তখন আমি কিন্তু রাস্তা করবো। তাহলে এই রাস্তা করার আগে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ব্রিজটা তৈরি করতে হবে। ব্রিজ দিয়ে তুমি অন্য কিছু তৈরি করতে পারবে না, তো তুমি বাধ্য হচ্ছে সেখানে একটা ব্রিজ তৈরি করার জন্য, কারণ এই ফান্ডটা তো ফেরত যাবে। ফান্ড ফেরত গেলে কি হবে, এটা রাষ্ট্র এই টাকাটা নিয়ে ব্যাক করিয়া সে দাতা সংস্থা নিয়ে চলে যাবে, অথবা বলবে যে সে ব্যয় নির্ভর, তার ক্ষমতা নাই, তাকে পরবর্তীতে বাজেট কমাই দিবে। এই অনেকগুলো প্যারামিটার থাকে। সুতরাং এই দোষটা খালি চোখে যদি দেখতে দাও, প্রথম দোষ হলো সৃষ্টিকর্তা, তারপরে সে দাতা সংস্থার, মানে আল্লাহর বান্দা যারা আছে দাতা সংস্থা, তাদের কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এগুলোর অনেক অনেক ব্যাখ্যা। ইউনিভার্সিটি মাস্টার একটা সমস্যা আছে, এরা একটু বেশি কথা বলে এবং এটা শুদ্ধ শুদ্ধ জ্ঞানের কথা বলে। তো এই জন্য ইউনিভার্সিটি মাস্টার কেউ দেখতে পারে না, কারণ এটা ঝামেলার লোক, এগুলো দিয়ে কাজ হবে না, বুঝছো? দাও, বাদ দাও ইউনিভার্সিটি মাস্টার মাস্টার। তো দেখো, এখন আমরা যেখানটায় ছিলাম আর কি, আবার একটু লেখাপড়ায় ফিরি। আমরা বলছিলাম যে টোটাল কস্ট হবে লেবার কস্ট এবং ওভারহেড কস্টের সমন্বয়। তো লেবার কস্ট হয়েছে আমার 250 টাকা, আর ওভারহেড কস্ট হয়েছে আমার 200 টাকা। এই টোটাল কস্টিং 450 টাকা। তো এটুকু হলেও কিন্তু ভালো হইতো, কিন্তু আসলে ব্যাপারটা কখনো সেটা ঘটে না। কারণ যখন একটা লোক 25 ঘন্টা কাজ করবে, একটা লেবার যদি প্রয়োজন হয় 25 ঘন্টা, সে সেখানে টানা কাজ 25 ঘন্টা কাজ করতে পারবে না, তাকে রেস্ট দিতে হবে। যেমন যদি তার হার্ড লেবার জব হয়, যদি কঠিন জব হয়, তাহলে তার 30%, টোটাল কাজের প্রায় 30% তাকে রেস্ট দিতে হবে। সে যদি 8 ঘন্টা কাজ করে, সে প্রায় 8 ঘন্টা 30% কত হয় রে? 8 ঘন্টা 30% কত হয় রে? 2.4 ঘন্টা সে রেস্ট পাবে। যদি সেটা মিড লেভেলের জব হয়, মানে বেশি হার্ড ওয়ার্ক না হয়, মাঝামাঝি ওয়ার্ক হয়, তাহলে সে 20%। এবং যদি ডেস্ক জব করে, আমার মতো যে আমি টেবিলে বসে পড়াচ্ছি বা আমি ক্লার্কিয়াল জব করতেছি, তাহলে সেখানে আমার 10% রেস্ট। মানে আমি যদি 1 ঘন্টা কাজ করি, আমি 6 মিনিট আমি রেস্ট নেব। আমি 6 মিনিট আমি চেয়ারে বসে চোখ বন্ধ করব, আমি উঠে হাঁটাচলা করবো বা পানি খাবো বা আমি ওয়াশরুমে যাব। এই জন্য বাংলাদেশের যে ব্যাংকের যে লোকগুলো থাকে বা বাংলাদেশে যে
উম, যে সরকারি অফিসে যে লোকগুলো থাকে, তোমার কথা হচ্ছে তুমি যাবা 12টার সময়, 12টার সময় তোমাকে সার্ভিস দিতে হবে। হ্যাঁ, তাদেরও লেকিংস আছে, কিন্তু এই লোকগুলো তো মানুষ, তাদেরও তো রেস্টের দরকার আছে, তারা তো টানা কাজ করতে পারবে না, তুমিই পারবা না। এখন তোমার এনার্জি আছে সেই রকম অবস্থা, তুমি টানা 20 ঘন্টা কাজ করে ফেলতেছো, কিন্তু আফটার 35 ইয়ার্স তুমি তো চেয়ার দিয়ে উঠতে পারো কিনা আমার সন্দেহ আছে, যে পরিমাণে ফসা জিনিসপত্র খাইতেছো, ওই যে সব ফর্মুলা দেয় কি জানো, ফরমালিন দেয়া, পচা জিনিস, পচা ডিম, পচা মাছ, পচা জিনিস সবকিছু, তাতে তুমি 25-35 বছর পরে তুমি বাঁচো কিনা এটাই আমার সন্দেহ আছে। তোমার কিডনি ফেল হয়ে যাবে, তোমার ফুসফুস কাজ করবে না, তোমার ব্রেনে কাজ করবে না। হ্যাঁ, তো এখন সেই ক্ষেত্রে আমরা বলি যে তাকে একটা অ্যালাউন্স দেওয়া হয়। তো অ্যালাউন্সটা তুমি না দিলে তোমার এই যে ক্যালকুলেশন তোমার ঠিক হবে না। তাহলে আমরা ধরে নিছি যে একটা নর্মাল একটা কাজের জন্য 12% অ্যালাউন্স টাইম দেয়, তার ওয়াশরুম, পানি খাওয়া, দাঁড়ানো, ব্যায়াম করা, চোখ বন্ধ করা, সে অন্য কোনো ভাবে সে একটু চা খাবে, এই টাইমটার জন্য তার 20% অ্যালাউন্স। তাহলে সেই কাজটা আসলে 25 ঘন্টা না, 25 ঘন্টার বেশি লাগবে, কারণ 12% তাকে অ্যালাউন্স দিতে হবে। তাহলে প্রথম আমার হচ্ছে লেবার কস্ট, তারপর হচ্ছে ওভারহেড কস্ট। এখনই লেবার কস্টে আমার অ্যালাউন্স যাবে 12% অ্যালাউন্স দেবো 0.12, এবং এই 0.12 অ্যালাউন্সে একটা খরচ আসবে। এবং এই যখন আমি তাকে যখন অ্যালাউন্স দেবো 12%, তাকে তো ফলো আপও করতে হবে, তাকে সুপারভিশন করতে হবে, তখন সেখানে আমার 0.8 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 250 টাকা আমার ডিরেক্ট লেবার কস্ট, 200 টাকা হচ্ছে আমার ওভারহেড চার্জ, 30 টাকা গেছে আমি অ্যালাউন্স দিয়ে গেছে, আমার অতিরিক্ত অ্যালাউন্স টাইম লাগছে আমার সেজন্য, লেবারের জন্য। আর আমার 24 টাকা গেছে হচ্ছে যে ওই যে অ্যালাউন্স টাইমে ওয়ার্কারের, বেসিক্যালি তাদের যে মানে সুপারভিশন করার জন্য গেছে 24 টাকা। তাহলে 504 টাকা হচ্ছে তার একটা কস্টিং। তারপর এই কস্টিংটা তার পারফেক্ট কস্টিং হয় নাই। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ব্যাপারটা এরকম যে ব্যাপারটা এরকম, তো অনেক ম্যাচিউর হয়েছে। ব্যাপারটা এরকম যে তুমি যখন প্রথম সংসার শুরু করবা, দেখবা যে প্রথম কস্টিংটা খুব বেশি যায়, তারপর আস্তে আস্তে কস্টিংটা একটা পর্যায়ে চলে আসে। প্রথম কস্টিং যায় হচ্ছে যে এই যে শালা শালি, শ্বশুর শাশুড়ি আসছে টাসছে, এই সেই বেলা বড় বড় মাছ টাছ কিনে দেখা যাচ্ছে মাস শেষে পকেটে টান বাজছে। পরে আস্তে আস্তে নিজেরা ব্যালেন্স করে ফেলছো, লাজ লজ্জা একটু কমায় ফেলছো, ওয়াইফের কাছে বলছো যে বেতন তো খুব বেশি পাই না, এই অল্প টাকা আছে, এর মধ্যে দিয়ে চলতে হবে, এরকম করে করে। তো এই জন্য আর কি দেখা যায় কি, যে অভিজ্ঞতা হইলে পরে কাজের কিন্তু টাইমটা কমে আসে, যেটা আমরা বলতেছি লার্নিং কার্ভ। এক্সপিরিয়েন্স হওয়ার পরে তোমার যে কাজটা, প্রথম কাজটা করতে যেরকম সময় লাগতো, ধীরে ধীরে তোমার সেই সময়টা আস্তে আস্তে কমে আসবে এবং তোমার কস্টিংটা কমে আসবে। এটাই হচ্ছে আমাদের লার্নিং কার্ভের একটা ব্যাপার আর কি। এবং সংসার জীবনে প্রথমে প্রচুর ঝগড়া বিবাদ হয়, আস্তে আস্তে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং পারে, এবং একটা পর্যায়ে দেখা যায় যে তাদের মধ্যে একটা লং টার্ম রিলেশনশিপ বা একটা ভালো সম্পর্ক তৈরি হয়, এবং তখন কিন্তু কস্টিংটা সাস্টেনেবল হয় বা আমাদের অপারেশন টাইমটা স্মুথ হয়। তো এই যে লার্নিং এর কথা খেয়াল করে দেখো, যে আমরা বলতেছি এখানে একটা উদাহরণ দিয়ে বুঝাইছে আর কি, যে একটা কাজ করতে আমার আমার একটা জিনিস 25টি ইউনিট তৈরি করতে হবে, মানে 25টা রুম তৈরি করতে হবে তোমার, এবং প্রত্যেকটা রুম তৈরি করার জন্য প্রায় 70 ঘন্টা তোমার সময় লাগবে, লেবারদের সময় লাগবে, এবং লেবারদের চার্জ হচ্ছে 20 টাকা করে প্রতি ঘন্টা, এবং ওভারহেড চার্জ মানে হচ্ছে যে ওই লেবারদের সুপারভিশন করার জন্য 25% আমার হচ্ছে ওভারহেড চার্জ দিতে হবে। এইটার ওভারহেড চার্জটা একটু কম। তাহলে আমি যদি টোটাল কস্টটা হিসাব করি, তাহলে আমার 25 ইন্টু 70টা ইউনিট তৈরি করতে হবে, প্রত্যেকটা ইউনিট তৈরি করার জন্য আমার হচ্ছে 20 টাকা করে লেবার কস্ট দিতে হবে, এবং এই যতটা টাইম আমার প্রয়োজন হবে তার 25% আমার যাবে ওভারহেড চার্জ। তাহলে আমার 35,000 টাকা যোগ 8,750 টাকা, মানে 43,750 টাকা যাবে হচ্ছে আমার টোটাল কস্টিংটা যাবে। কিন্তু এক্সপিরিয়েন্স কি বলে? এক্সপিরিয়েন্সটা বলে যে আমি একটা নির্দিষ্ট সময় পরে আমার এই যে প্রথম যদি রুমটা করতে আমার 25 ঘন্টা সময় লাগে, 70 ঘন্টা সময় লাগে, তাহলে আমার এই সময়টা আস্তে আস্তে কমে আসবে। দ্বিতীয়টা করতে আমার লাগবে 65 ঘন্টা, তৃতীয়টা করতে আমার লাগবে 60 ঘন্টা, চতুর্থটা করতে 55 ঘন্টা, এবং পঞ্চমটা করতে লাগবে 50 ঘন্টা। এটাই স্ট্যান্ডার্ড টাইম, এর নিচে কিন্তু তুমি পারবা না। এটাই তোমার স্ট্যান্ডার্ড টাইম। এর নিচের টাইম তুমি মানে মনে করবা যে এরপর আস্তে আস্তে কমিয়ে তুমি 0 ঘন্টায় বানিয়ে ফেলবে, ব্যাপারটা তা না। একটা স্ট্যান্ডার্ড টাইম আছে যে কোনো কাজের, এই স্ট্যান্ডার্ড টাইমটা তুমি যদি হয়ে যায় তাহলে দেখবা যে এর থেকে তুমি কম সময় লাগে না, বরঞ্চ এর থেকে একটু হয়তো বেশি সময় লাগে, কিন্তু এই স্ট্যান্ডার্ড টাইমটা আমার আসতে হবে। তো এখানে একটা গ্রাফ আছে, খেয়াল করে দেখো। আমি ডিটেলে গেলাম না, ওই যে ম্যাথ আছে, এই ম্যাথটা আমি যাবো না। এই ম্যাথটার এই গ্রাফটা দেখলে বুঝতে পারবা
এই গ্রাফটা বলতেছে যে এই রুমটা তৈরি করার ক্ষেত্রে প্রথম তোমার সময় লাগছে হলো 126 ঘন্টা লাগছে, এবং তুমি আস্তে আস্তে যত তোমার ইউনিটটা তৈরি করছো প্রতিটা ইউনিট তত আস্তে আস্তে করে তোমার সময়টা আস্তে 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 কম লাগছে, এবং এই 70 ঘন্টা পরে আর তোমার নিচে যাবে না। এই 70 ঘন্টায় তোমার প্রতিটা রুম তৈরি করতে লাগবে। কিন্তু যখন তুমি প্রথম শুরু করছো, তুমি প্রথম 70 ঘন্টা এই রুমটা তৈরি করতে পারো না, তোমার বেশি সময় লাগছে। এবং এই যে লার্নিং যে কার্ভটা হিউম্যান বিহেভিয়ারের, তার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে এইটা। এই ফর্মুলাটাকে বলা হচ্ছে টি টু দি পাওয়ার এন is equal to t1 into the power r। এই r হচ্ছে তোমার লগ ডেসিমেল লার্নিং রেট বলা হয়, ডিভাইডেড বাই log 2। এটা একটা ফর্মুলা, এটা অনেক বিজ্ঞানীরা এটা বাইর করছে আর কি, ঠিক আছে। এবং দেখা গেছে যে একটা উদাহরণ দিয়ে বুঝেছে যে যদি একটা মানুষ প্রথম মিনিটে যদি কাজ করতে 10 মিনিট সময় নেয়, দ্বিতীয়টা যদি করার জন্য সে 8 মিনিট সময় নেয়, তাহলে তার লার্নিং রেট হবে হলো 8 ডিভাইডেড বাই 10, মানে 80% লার্নিং করতে পারছে সে। কথা কি বুঝতে পারছো? এবং পরবর্তীতে যদি আরো 2টা ইউনিট তৈরি করে, তাহলে তার 6.4 মিনিটস লাগলে তার লার্নিং রেটটা, এটাই তার প্রথম লার্নিং রেট। তাহলে পরবর্তী কাজটা করার জন্য তার আগেরটা লাগছে হলো 8 মিনিট, তার পরেরটা লাগবে হচ্ছে তার 0.8%, মানে লার্নিং রেট 80%, তাহলে 6.4 মিনিটস। এবং একটা নির্দিষ্ট সময় পর কিন্তু আর এই সময়টা তার কমবে না, এই সময়টা তার লাগবেই। এবং এই জিনিসগুলো করে গার্মেন্টস ফ্যাক্টরিতে আজকে তোমার আমরা প্রফিট মার্জিনে গেছি। আমরা ভিয়েতনাম, চায়না এবং ইন্ডিয়ার সাথে আমরা ফাইট করতেছি লার্নিং কার্ভ দিয়ে, যে প্রথম কাজটা করতে যে সময় লাগে তারপর এটা কমে আসে। এবং এটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ একটা মেথড আছে, একটা গার্মেন্টস এর প্রত্যেকটা কাজের একটা স্ট্যান্ডার্ড টাইম আছে। যেমন তোমার যে জামাটা আছে, সেই জামাটা যে কাপ, মানে আমরা যেটাকে বলি হচ্ছে কলার, এই কলারটা সেলাই করার জন্য তুমি সময় পাবো হচ্ছে 20 সেকেন্ড, এটা তোমার স্ট্যান্ডার্ড টাইম। তুমি এর থেকে বেশি নিলে তোমাকে ট্রেনিং এ পাঠিয়ে দেওয়া হবে, বা তোমার উপর ফোকাস করা হবে যে আচ্ছা উনি 25 সেকেন্ড করে নিচ্ছে, কেন নিচ্ছে, তাকে যাও, তার ওয়ার্ক স্টাডি আছে, তার মেথড স্টাডি আছে, তার হচ্ছে কি বলে মোশন স্টাডি আছে, এই স্টাডি গুলোর উপর স্টাডি করে তাকে 20 সেকেন্ডে নিয়ে আসতে হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওই বাংলার জনগণ, এটা লার্নিং কার্ভ। এটা কি স্যার? বলো। শুধু আরটাই কি পুরোটাই লার্নিং কার্ভ, মানে এইটাই? হ্যাঁ, লার্নিং রেট। এবং এখানে দেখো এইটা ম্যাথটা করে দেখা গেছে যে আমি যে প্রথম যে ক্যালকুলেশনটা করছিলাম তাতে আমার কস্টিংটা আসছিল 43,750 টাকা। কিন্তু একুরেটলি আমি যখন লার্নিং কার্ভটা সেখানে ইমপ্লয়েড করছি, তখন কিন্তু তার কস্টিং আসছে 52,552 টাকা, প্রায় 8,802 টাকা হচ্ছে তার কস্টিং এ কিন্তু ডিফারেন্স হয়ে গেছে। এই জন্য যে বাংলাদেশে যখন প্রজেক্ট কোনো কিছু করে, দেখবা যে প্রথম ধরে হচ্ছে 100 কোটি টাকা, পরে দেখা যায় যে 100 কোটি টাকা হবে না, আরো লাগবে টাকা, আরো 20 কোটি, আরো 30 কোটি, কারণ তারা তো এই মেথডোলজি গুলো ফলো করে না, স্ট্যান্ডার্ডাইজেশন করে না। ওই সিভিল ইঞ্জিনিয়ার পড়ছে সেই কবে 1954 সালে যখন রক্সি পেইন্ট শুরু হয়েছে তখন, এরপরে আর সিভিল ইঞ্জিনিয়ার কোনো খবর নাই, এরপর খালি ঘুমাওয়ার কাজ করতেছে। কিন্তু তুমি বর্তমান নতুন মডার্ন ফিলোসফির সাথে, মডার্ন ম্যানেজমেন্টের সাথে তুমি নিজেকে আর অ্যাডাপ্ট করতে পারো নাই, অ্যাডাপ্ট করো নাই। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, আমরা একটু পরবর্তীতে যাই। বলছে যে ফেইলিয়ার অফ কস্ট এস্টিমেশন। আমরা এই যে বললাম যে একটা ব্রিজ করার জন্য যে কস্টিং ধরা হয়, পরে কস্টিংটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, দামটা বাড়ে বা দামটা কমে। এটা কেন হয় সেটা আমরা হিসাব করবো। প্রথম হচ্ছে স্পেশাল ফ্যাক্টর, টেকনোলজিক্যাল শক। বলা হয় যে তুমি কখনো টেকনোলজি যদি কখনো তুমি অ্যাডাপ্ট করো, তাহলে তার কস্টিংটা কমে আসার কথা। ধরো এই যে মেয়র হানি ফ্লাইওভার তৈরি করার জন্য তুমি টেকনোলজি ব্যবহার করছো, বিশেষ করে তুমি ঢালাই করার জন্য তুমি কোনো ম্যানুয়াল মেথডে তুমি কিন্তু কোনো কিছু মিক্সচার গুলো কিন্তু মাথা করে উপরে উঠাও নাই, তুমি একটা মেশিন ব্যবহার করছো, সাকশন মেশিন, এটা ব্যবহার করছো তুমি, তার মাধ্যমে তুমি ঢালাই দিছো, তাহলে তোমার কস্টিংটা কমে আসার কথা ছিল। কিন্তু টেকনোলজির এই জায়গাগুলো, টেকনোলজিক্যাল শকের ব্যাপারটা এসে এরকম, যখন তুমি প্রথম টেকনোলজি অ্যাডাপ্ট করতে যাবা, একটা মেশিন নষ্ট হয়ে গেছে, ঠিক করতে পারতেছো না, মেইনটেনেন্স চার্জ বেশি হয়ে যাচ্ছে, তারপর ফুয়েল কস্টিংটা বেড়ে যাচ্ছে, তুমি বুঝতেছো না যে কোনটা ম্যাক্সিমাম পয়েন্ট, কোনটা কোন পয়েন্টে আমার তেল খরচও কম হবে, আবার আমার ডেলিভারি যেটা আমার যে মিক্সচার, যেটা খোয়ার যে কনক্রিটের যে মিক্সচারটা বেশি যাবে, এটা তুমি জানো না। এই জন্য তোমার প্রথম দিকে তোমার কস্টিংটা বেড়ে যায়। সেজন্য টেকনোলজি অ্যাডাপ্ট করলে, টেকনোলজি তুমি জুড়ে দিলে, তুমি মনে করার কোনো কারণ নাই যে তোমার কস্টিংটা কমে আসবে। এই জন্য অনেকে মনে করে যে আমি তো আগে হাত দিয়ে মিক্সার করতাম, বেলসা দিয়ে সুন্দর করে মিশাতাম, এখন আমি ইয়া দিয়ে মিশাচ্ছি, কি জানি বলে ওইটা,
তোমার ওই মিক্সচার মেশিন দিয়ে মিশাতে, তাহলে তো আমি এটা তো বেশি হওয়ার কথা, কিন্তু দেখা গেল মিক্সচার মেশিন তুমি আসলে চালাইতেই পারতেছ না ঠিক মতো, তাহলে তুমি কোত্থেকে আউটপুট পাবা? কথা কি বোঝা গেছে? জি কথা কি স্যার। বোঝা গেছে নি? ওকে, তারপরেটা দেখো, বলছে যে আদার কিছু ফ্যাক্টর আছে, দ্য প্রাইস অফ ডিফারেন্ট ইনপুট দ্যাট ভেরি অ্যাট ডিফারেন্ট টাইম। ধরো এখন রডের দাম ছিল হচ্ছে 50 টাকা, এখন রডের দাম হচ্ছে 72 টাকা। সিমেন্ট ছিল 350 টাকা, এখন সিমেন্ট হয়ে গেছে 400 টাকা। তো এখন এই যে তুমি কস্টিং করছো একটা বিল্ডিং তৈরি করার জন্য 12 কোটি টাকা, এখন দেখা গেছে সবকিছুর দাম বেড়ে গেছে, তুমি এটা 15 কোটি টাকা পারতেছো না, তুমি দৌড়ের উপর থাকবা, তাই না? তাহলে তোমার কস্ট এস্টিমেশন ভুল হইতে পারে। অর্গানাইজেশন উইলিং টু টলারেট না, অনেক অর্গানাইজেশন বলে যে আচ্ছা ঠিক আছে আপনি এমন ভাবে এস্টিমেট করেন যেন এটা প্লাস মাইনাস 10% হয়, আর যদি উপরের দিকে যদি হয় তাহলে ম্যাক্সিমাম 10% আমি অ্যালাউ করব। এই কাজটা করতে ধরো 10 টাকা খরচ আছে, তাহলে এটা 11 টাকা হইলেও অসুবিধা নেই, আবার 9 টাকা হইলেও অসুবিধা নেই, তাহলে আপনি এইভাবে এস্টিমেশনটা করেন, একদম পারফেক্ট একুরেট করার দরকার নেই, তাহলে সময় বেশি লাগবে, তাহলে সেক্ষেত্রে ঝামেলা আছে। এটা বাংলাদেশ গভর্নমেন্ট করে সাধারণত, প্লাস মাইনাস 10% এর এরর রেখে দেয় বাংলাদেশ গভর্নমেন্ট। এরপর হচ্ছে অ্যালাউন্স ফর ওয়েস্ট অ্যান্ড স্পয়েল। অনেক সময় দেখা যায় যে একটা কাজ করতে গেলে তুমি ধরে নিয়েছো যে এই কাজটা বাংলাদেশে কেউ প্রথম করে নাই, তাহলে তুমি জানো যে এটা নষ্ট করবে বা এখানে কিছু জিনিস স্পয়েল হয়ে যাবে, মানে একদম বিনষ্ট হয়ে যাবে, হ্যাঁ, তাহলে এখানে একটু বাজেট বেশি ধরে দেয়। ধরো তোমারে বলা হইলো আচ্ছা এক কাজ করো তো, তুমি বাংলাদেশে একটা ড্যাম নির্মাণ করো, নতুন করে একটা বাঁধ নির্মাণ করো কাপ্তাইয়ের মতো। তো বাংলাদেশের কোনো ঠিকাদার তার কাপ্তাইয়ের বাঁধ নির্মাণ করে নাই, এখন তুমি বাংলাদেশের লোক দিয়ে চাচ্ছ এটা নির্মাণ করতে, তো তুমি তখন কিন্তু তোমার একটা বাজেট বেশি ধরে নিতেই হবে, কারণ হচ্ছে তোমার এই লোকগুলো তো কোনো এক্সপিরিয়েন্স না তৈরি করে নাই, তাই না? এই যে নতুন একজন ইঞ্জিনিয়ার দেখছি যে সে, আমরা সাধারণত লোড ডিস্ট্রিবিউট করে কলাম এবং ইয়ার মাধ্যমে, বিমের মাধ্যমে লোড ডিস্ট্রিবিউট করি, কিন্তু সে বলতেছে যে না, আমরা ওয়াল শেয়ারিং এর মাধ্যমে কিন্তু লোড ডিস্ট্রিবিউট করি। ওয়াল শেয়ারিং এর মধ্যে লোড ডিস্ট্রিবিউট করলে সে বলছে যে প্রায় 300 তলা, মানে প্রায় 1 কিলোমিটার হাইটের নাকি বিল্ডিং, তো 3300 ফিট বিল্ডিং, একটা হাইট বিল্ডিং তৈরি করা যাবে। কথা কি বুঝতে পারছো? উনি কিন্তু বাংলাদেশি ইঞ্জিনিয়ার, ওনার নাম তো ভুলে গেলাম, আমজাদ হোসেন। হ্যাঁ, ফিরোজ আহমেদ, উনি উনি। আমরা তো এখন লোড ডিস্ট্রিবিউট করি কিসের মাধ্যমে? সিভিল ইঞ্জিনিয়ার বলো তো? বিম ফর্ম স্যার। বিম এবং কলামের মাধ্যমে। উনি বলছে যে না, এই যে ওয়ারিং শেয়ারিং ওয়াল আছে না, যেটা আমরা বলি তোমার এই যে পার্টিশন ওয়াল যেটাকে বলি, এটা কিন্তু পার্টিশন ওয়াল কিন্তু কোনো লোড ক্যারি করে না, জানো তো নাকি? জি স্যার। উনি বলতেছে যে না, পার্টিশন ওয়ালে লোড ক্যারি করানো যাবে। সেক্ষেত্রে তাহলে এই থটটা সে এটা এই পড়ছে বোধহয়, এটা অনেক হাই থটের ব্যাপার। আচ্ছা, এখন যদি সেটা যদি বাংলাদেশে ইমপ্লিমেন্ট, সেটা যদি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চাও, তাহলে প্রথম তো একটু রিস্ক ফ্যাক্টর থাকবে না? ভারতে যেমন ব্লক কনসেপ্টে বিল্ডিং বানায়, ব্লক কনসেপ্ট, কথা কি বুঝতে পারছো? ভারতে এখন তুমি যদি ব্লক কনসেপ্টে বিল্ডিং বানাতে চাও, তাহলে তোমার তো একটু রিস্ক থাকবেই, তোমার ওয়েস্ট এবং অ্যাসফল্ট হবে। তারপর হচ্ছে ইথিক্যাল প্রবলেম ইন এস্টিমেটিং কস্ট এন্ড সাবমিশন অফ বিল। ইথিক্যাল প্রবলেম তো বুঝো নাকি? তুমি আমার ছাত্র, তুমি একজন পিডব্লিউডি ইঞ্জিনিয়ার হইছো, বা তুমি পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার হইছো, এখন আমি ঠিকাদার, আমি যে বললাম ছাত্র মহাশয় এই এস্টিমেশনটা তখন করবো, একটু বেশি বেশি দাম করে দেবো, তো তুমি একটু বেশি বেশি এস্টিমেশন করে দিছো, স্বাভাবিক আমার একটু বেশি বেশি লাভ হয়েছে, এটাই ইথিক্যাল প্রবলেমের কথা বলা হয়েছে। কথা কি বুঝতে পারছো? এবং বিড যখন করে তখন একটু বেশি দাম ধরে দেয়। তারপর হচ্ছে প্লে ব্যাড লাক, এটা হচ্ছে সৃষ্টিকর্তা। তুমি যে কবার এস্টিমেশন করো তোমার মনে কোনো কালা দাগ ছিল না, কিন্তু প্রত্যেকবারই তোমার এস্টিমেশন প্লাস মাইনাস 10% এর বেশি ডেভিয়েটেড হয়। এবং বিদেশে কিন্তু কস্ট এস্টিমেশন তুমি করছো, খুব সুন্দর কথা। তোমার প্রথম, তোমার আবার ট্র্যাকিং আছে, আমি দেখা, মানে তোমার ট্র্যাকিং করে, তোমার তুমি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার তোমার এরর হয়েছে, তুমি প্লাস মাইনাস 10% এর চেয়ে বেশি তুমি ডেভিয়েশন করছো, সেক্ষেত্রে তোমার হয় ডিমিশন হবে, নয় চাকরি যাবে, নইলে তোমার উপর জরিমানা করা হবে, নাহলে তোমার ট্রেনিং এ পাঠাই দেবে। বিদেশে সবচেয়ে অপমানজনক জিনিস হচ্ছে তোমার ট্রেনিং পাঠাই দেয়, এটাই সবচেয়ে অপমান করা। ট্রেনিং করা মানে হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স নাই, তোমার ট্রেনিং এ পাঠাই দিচ্ছে। আর বাংলাদেশে হলো জেলে দিয়ে দেয়, ডিরেক্টলি জেলে দেয়, বুঝছো? জি স্যার। তো এস্টিমেশন করার জন্য কতগুলো বেসমেন্ট দরকার। প্রথমটা হচ্ছে যে
এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা থাকলে তুমি সহজেই কস্ট এস্টিমেশন করতে পারবে। যেমন তোমার বাবা খুব ভালো করে জানে যে একটা ছেলে মেয়েরে পড়াইতে কত টাকা খরচ হয়, কোন লেভেলে পড়াইলে। সে ভালো করে জানে যে একটা ছেলে মেয়ের পিছনে আমার বছরে খাইতে কত টাকা খরচ হয়। সুতরাং সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে সেটা বলে। এটা তুমিও বলতে পারবে না, এটা আমিও বলতে পারবো না। দেন হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড, সেটা হচ্ছে একদম হিসাব করা, ডাইরেক্ট ঐকিক নিয়ম। যে আমার 1000 ব্যাগ সিমেন্ট লাগবে, 10 টন রড লাগবে, আমার 2000 ইট লাগবে, 10,000 খোয়া লাগবে, তাহলে এইগুলো হিসাব করতে এইভাবে টাইন একদম স্ট্রেট তোমার ক্যালকুলেশন করা। দেন হচ্ছে ওয়ার্কশিট, বিভিন্ন ওয়ার্কশিটের মাধ্যমে যে আমি আজকে 10 জন লেবার নিছি, কালকে 10 জন লেবার নিছি, 10 জন লেবারের পিছনে এত টাকা খরচ হয়েছে, খাওয়ার পিছনে এত টাকা খরচ হয়েছে, এইভাবে তুমি ওয়ার্কশিটের মাধ্যমে তুমি কস্ট এস্টিমেশন করতে পারো। আর হলো শিডিউলিং এর মাধ্যমে তুমি কস্ট এস্টিমেশন করতে পারো যে আমি প্রত্যেকদিন 10,000 টাকা বেশি খরচ করবো না। তো এই জন্য আমার কি করতে হবে, কতটুকু ম্যান পাওয়ার লাগবে, কতটুকু আমার র ম্যাটেরিয়াল আমি দিব, এরকম ভাবে তুমি কস্টটা এস্টিমেট করতে পারো। তো তুমি যদি একটা ভালো কস্ট এস্টিমেশন চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিছু স্ট্যাটিস্টিক্যাল টুল ব্যবহার করতে হয়। এটাকে বলা হচ্ছে ম্যাড বলা হয়, মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। এই মিন অ্যাবসলিউট ডেভিয়েশনটা হচ্ছে যে তোমার যে অ্যাকচুয়াল ভ্যালু, বলো স্যার ওইখানে কোয়ান্টিটেটিভ স্ট্যাটিস্টিক্যাল মেথডটা একটু বলবেন? মানে ওইটা কি মানে টন আকারে কি আমি একটা ফিক্সড টনের মানে সোজা কথা তুমি ঐকিক নিয়মে করবা আর কি। তুমি একটা বিল্ডিং তৈরি করবা, তুমি 10 বিল্ডিং তৈরি করতে 1000 ব্যাগ সিমেন্ট লাগবে, 10 টন রড লাগবে, 5 টন তোমার মানে বলা হচ্ছে যে 5000 সিএফটি তোমার খোয়া লাগবে, তোমার বালু লাগবে 10,000 সিএফটি। এই জিনিসটা তুমি কোয়ান্টিটি মেথডের মাধ্যমে মানে সরাসরি স্যার তুমি পুরো কাজটার জন্য, হ্যাঁ পুরো কাজটার জন্য, মানে সম্পূর্ণ কাজটা শেষ করার জন্য যতটুকু লাগবে। হ্যাঁ এইভাবে বুঝতে পারছো? তো মিন অ্যাবসলিউট ডেভিয়েশনটা কি আমরা এটা একটু দেখার চেষ্টা করি। তোমাকে আমি চারটা পিরিয়ডের জন্য তোমার বছরটাকে আমি 4টা ভাগে ভাগ করছি, ভাগ করে তোমার প্রথম 3 মাসের মধ্যে আমি এস্টিমেশন করতে বলছি। তুমি এস্টিমেশন করছো, আমার এস্টিমেট করে বলছো স্যার আমি এই কাজটা 155 টাকায় করা সম্ভব, এটা তুমি এস্টিমেট করছো, প্রেডিক্ট করছো। আমি কাজটা করতে যেয়ে দেখলাম যে তুমি আমার 163 টাকা খরচ হয়েছে, তাহলে ডেভিয়েশন কত হয়েছে? অ্যাকচুয়াল কস্ট থেকে আমার হচ্ছে ফোরকাস্টেড কস্ট, যেটাকে বলা হচ্ছে এস্টিমেটেড কস্ট, আমার 8 টাকা কিন্তু ডেভিয়েশন হয়েছে। এটা কিন্তু মাইনাস, এটা কত হয়েছে? অ্যাকচুয়াল কস্ট থেকে আমার এটা প্লাস হয়েছে, খেয়াল করে দেখো। তাহলে আমি এখানে এটা পরম মানটা নিলাম, প্লাস মাইনাস যাই হোক না কেন। এই যে ম্যাড বলা হচ্ছে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, আর এটা বলে ট্র্যাকিং সিগন্যাল বলা হয়। ওকে, তারপর দেখো পরবর্তী 3 মাসে তোমাকে আরেকটা আমি এস্টিমেট করতে বলছি। তুমি 242 টাকা বছর স্যার লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি লাগছে 240 টাকা, তাহলে নেগেটিভ মান চলে আসছে, মানে 2 টাকা কম লাগছে, তুমি সেভ করছো। তো আমি 2 এই জায়গায় চিন্তা করব না, আমি এইখানে এটা শুধু আমি তার অ্যাবসলিউট মানটা নেব 2। তাহলে আমি মিন অ্যাবসলিউট ডেভিয়েশনটা যেটাকে বলতেছে ম্যাড, আমি বের করব কিভাবে? খেয়াল করে দেখো এখানে বের করছি কিভাবে। 8 কি প্লাস না মাইনাস? 8 প্লাস 2, খেয়াল করে দেখো 8 প্লাস 2, তার মানে 8 প্লাস 2 টা মানে কি খেয়াল করো। 8 প্লাস 2 মানে হচ্ছে আমার এই উপরের যে প্রথম যে কাজের যে ডেভিয়েশনটা, দ্বিতীয় কাজের ডেভিয়েশন, দুটোর যোগফল বিয়োগ 2 মাইনাস 5। এই 2 টা আমি কোথায় পাইলাম? এই 2 টা হচ্ছে 2 না জেড, বোঝাই যাচ্ছে না, এটা কি 2 না জেড বলতে পারবা? স্যার 2। আচ্ছা হ্যাঁ 2। তাহলে এই যে 2 টা আমার আসছে, সেটা হচ্ছে আমার এই যে ইয়া থেকে পরম মান থেকে আসছে, আর এই 5 টা আসছে আমার টোটাল ইন্টারভেলটা কত? আমার 5টা পিরিয়ড, এখানে আসলে 4 হওয়ার কথা, আমি এটা 5 দিয়ে ফেলছি, এত অসুবিধা নেই। এটা হচ্ছে তোমার কতটা ইন্টারভেলের জন্য আমি তোমাকে করতে দিছি, কতটা ইন্টারভেলের জন্য। এই যে এন এর মানটা খেয়াল করো, এই পাশে আমি এন এর মানটা একটু, এই যে নাম্বার অফ ডিফারেন্সেস, নাম্বার অফ ডিফারেন্সেস মানে হচ্ছে যে আমি কতবার এটা তোমাকে ক্যালকুলেশন করতে দিছি। তো এটা হচ্ছে আমার বের হচ্ছে তোমার 1.20, এটা আমার ট্র্যাকিং সিগন্যাল, আমি আসলে কোন জায়গায় আমার অবস্থান আছে খেয়াল করে দেখো। দ্বিতীয়বার খেয়াল করো, আমি এস্টিমেট করতে দিছি তোমাকে 46 টাকা, অ্যাকচুয়ালি হয়েছে 67 টাকা, 21 টাকা বেশি লাগছে, মিন্স অ্যাবসলিউট ডেভিয়েশন হচ্ছে 21। তাহলে খেয়াল করে দেখো
আমার এই তিনটা যোগ হবে উপরের তিনটা 82 প্লাস 21 ডিভাইডেড বাই আমার এই মিন অ্যাবসলিউট ডেভিয়েশনের ওই যে এন নাম্বারটা 3 হচ্ছে যে আমি আমার এই ইন্টারভেল আমার 5 বিয়োগ 2 আমি প্রথমটা আমার এখানে 5 থাকার কথা ছিল, এখানে আসলে আমি 4টা দিয়ে ফেলছি আর কি। তো এখান থেকে তাহলে 3 আসছে, তাহলে আমার এখানে হচ্ছে 10.3 আসছে। এখানে আমি দেখবো যে আমার ট্র্যাকিং সিগন্যালটা কত আসে এখানে। তাহলে এখানে দেখবো যে এটা যদি মানটা যদি বেড়ে যায় তাহলে তোমার জন্য অ্যালার্মিং, তুমি তখন ওয়ার্নিং পেয়ে যাবে। তখন তোমাকে কোম্পানি থেকে ওয়ার্নিং দেবে যে আপনার কিন্তু এই ট্র্যাকিং সিগন্যালের এটা ভালো না, অ্যাটিটিউডটা ভালো না, আপনি কিন্তু নিজেরা ঠিক করেন, আপনার কিন্তু বারবার কিন্তু ডেভিয়েশনটা বেশি হয়ে যাচ্ছে। ট্র্যাকিং সিগন্যালটা যত কম থাকবে তত তোমার জন্য জিনিসটা মডারেট হবে, এবং ট্র্যাকিং সিগন্যাল যখন একটা নির্দিষ্ট লেভেলের রেঞ্জে বাইরে চলে যাবে তখন তোমাকে দিয়ে আর কস্ট এস্টিমেশন করাবে না বা তোমার বেতন কেটে দেবে। ঠিক আছে? ওই ঠিক আছে, ট্র্যাকিং সিগন্যালটা খুঁজে ট্র্যাকিং সিগন্যালটা হচ্ছে, খেয়াল করে দেখো, ট্র্যাকিং সিগন্যালটা হচ্ছে এই 8 এবং প্লাস তোমার এখানে যে মানটা প্রকৃত মানটা a প্লাস t এর যে প্রকৃত মানটা সেখানে এখানে চলে আসবে, মাইনাস প্লাস মাইনাস যাই হোক এখানে দিতে হবে সেটা। আর এখান থেকে আমি ম্যাথটা যে বের করছি এমইডি, সেই এমইডি দিয়ে ভাগ দেবো। এমইডি ছিল কত এখানে, আমার এখানে এমইডি কত আসবে 8 প্লাস 2 10 মাইনাস 3, এটা একটা মান আসবে, এই এমইডির মানটা এখানে বসে যাবে। এই হচ্ছে 1.20, এটা একটা সিগন্যালিং জায়গা, তোমরা একটু এটা একটু পূরণ করো তো, এই জায়গাটা একটু পূরণ করো, মানে এই যে এই চারটার জন্য আছে 3 না, 8 plus 2 divided by 2 is equal to 5 লেখা। তাই নি, আমি তো সেইটাই বলতেছি। আচ্ছা তোমরা এটা একটু করে নিও তো, এইটা দাঁড়াও 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 দাঁড়াও, এখানে আমি অ্যারো চিহ্ন দিয়ে কারো জানি বুঝাইছিলাম ব্যাপারটা, এই জন্য আমি নিজেই গন্ডগোল লাগাই ফেলছি, আমি নিজেই আসলে গন্ডগোল করে ফেলছি। তোমরা আমার থেকে অনেক ভালো পারবে এই জায়গাটা। স্যার ওইটা জুম করে দেখলে বোঝা যায়। আচ্ছা দাঁড়াও, এইটা সরাই, আমি এখন বুঝতে পারবা এখানে আমি একটু ভুল করছি, আমি নিজেই আসলে সরি ফর দ্যাট। সেটা হচ্ছে খেয়াল করে দেখো যে আমার 8 প্লাস 2 আমার এই দুইটার মিন অ্যাবসলিউট ভ্যালুটা যোগ হবে ডিভাইডেড বাই হচ্ছে আমার হচ্ছে ওই যে ডিফারেন্স, এটা হচ্ছে n হচ্ছে তোমার নাম্বার অফ ডিফারেন্সেস। নাম্বার অফ ডিফারেন্সেস মানে হচ্ছে যে আমি এখন 1 থেকে 2 এ গেছি, মানে দুইটার জন্য করতেছি 1 আর 2, ঠিক আছে? আচ্ছা এরপরে তৃতীয় নম্বরটা আসো, তৃতীয় নম্বরটা কি ঘটনা করছে, 8 প্লাস 2 প্লাস 21 তিনটা যোগ হবে, মিন অ্যাবসলিউট মানে শুধু অ্যাবসলিউট ভ্যালুগুলা ডিভাইড বাই কটার জন্য করতেছি আমি 1 2 3, 1 2 3, তাহলে এই 3 দিয়ে ভাগ করলে 10.3। এবার কি বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে বলো তো, এখানে কি হবে বলো তো, এইখানে 8 এখানে হবে স্যার 8 plus 2 plus 21 plus 9 divided by 4 equal to 21 প্লাস কত 9 নাকি 9 ডিভাইডেড বাই 10 হবে 4, স্যার 4 হবে, 4 টাইমস এর জন্য equal to 10 4 equal to 10 স্যার। ও 10 হবে, ওকে। এখন আমার কথা হচ্ছে যে মিন অ্যাবসলিউট, স্যার আচ্ছা এখন দেখো মিন অ্যাবসলিউট ভেরিয়েশনটা একটু খেয়াল করো, এই ঘোড়ার ডিমটা এটা বাদ দাও, এটা আসলে নিজেই একটা জটিলতা তৈরি করে ফেলছে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদের সাথে একটু একমত হওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে এখন হচ্ছে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। মিন অ্যাবসলিউট ডেভিয়েশন হচ্ছে আমার এই জায়গার এই মানটা 8 এখন প্লাস হবে, কিন্তু এখন প্লাস হলে এই পরের মানটা কি মাইনাস আছে না, -2 ডিভাইডেড বাই এই যে মিন অ্যাবসলিউট ডেভিয়েশনের যে পাইছি মান কত 5 পাইছি না, এই 5টা এখানে বসবে। কথা কি বুঝতে পারছো? জি তাহলে স্যার এখানে আসবে হচ্ছে 6 ডিভাইডেড বাই 5, 6 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 1.20। আচ্ছা পরেরটার ক্ষেত্রে কি হবে দেখো, পরেরটার ক্ষেত্রে কি হবে 8 প্লাস -2 প্লাস 21 ডিভাইডেড বাই এই মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। তো মিন অ্যাবসলিউট ডেভিয়েশন কত হয়, এখানে যোগ করলে আসবে কত, এটা আসবে 29 থেকে 27 যাবে না, 27 ডিভাইডেড বাই কত হবে 10.3 নাকি, কত আসে মানটা দেখো তো,
10.3 স্যার। জি স্যার। কত আসে দেখো তো, মানে 27 এ 10.3 দিয়ে ভাগ দাও। 2.62, ঠিক আছে? 2.62। তারপর দেখো এখানে কিন্তু তোমার ডেভিয়েশনটা তেমন একটা হয় না, তারপর ট্র্যাকিং সিগন্যালটা কিন্তু ভালো আছে, কিন্তু এখানে যদি দেখো ট্র্যাকিং সিগন্যালটা বেড়ে গেছে, তার মানে তুমি যে এস্টিমেশন করতেছো এটা ঝামেলা তৈরি করতেছে, মানে তুমি কিন্তু সতর্ক হয়ে যাওয়া উচিত তোমার। পরবর্তীতে যখন ট্র্যাকিং সিগন্যালে যাবা দেখবা যে কত আসবে পরবর্তী ট্র্যাকিং সিগন্যালে, এটা আসবে হচ্ছে 8, কত আসবে রে? 3.6 আচ্ছা 8 প্লাস, এটা কি পরেরটা কি মাইনাস না প্লাস? 3.8 প্লাস 9 ডিভাইড বাই কত রে? 10 10 নাকি? 10 ইকুয়াল টু কত হবে? স্যার 3.6 3.6। তো এখন কিন্তু দেখো এখানে তোমার ট্র্যাকিং সিগন্যালটা কিন্তু বেড়ে যাচ্ছে, তার মানে তুমি কিন্তু বারবার কিন্তু ভুল করতেছো, মানে তোমার এস্টিমেশনটা একুরেটটা হচ্ছে না, তোমাকে কিন্তু সাথে সাথে কোম্পানি ওয়ার্নিং দিয়ে দেবে, বা তুমি নিজেই সতর্ক হয়ে গেলা। কোম্পানি ওয়ার্নিং দেওয়ার দরকার নাই, তুমি নিজেই সতর্ক হয়ে গেলা যে না আমার আসলে এভাবে করা আছে, দরকার আছে, যে আমার নিজের চেঞ্জ করা দরকার আছে, ঠিক আছে নাকি রে? তাহলে স্যার ওই ক্ষেত্রে এস্টিমেটটা বাড়াই দেওয়া লাগবে। বুঝি নাই তোমার কথা, কি বলছো? মানে স্যার এই যে আমার ডেভিয়েশনটা বেশি হয়ে যাচ্ছে, স্যার কি আমি বাড়াই দিব? যখন তুমি ডেভিয়েশনটা যখন বেড়ে যাবে তখন তুমি চেষ্টা করবা যে একুরেট এস্টিমেশন যাতে আমি করতে পারি। আমি কথা বুঝতে পারছি? আমার এস্টিমেশনটা যেন এই জায়গায় ডেভিয়েশনটা কম হয়। জি স্যার। আমার যেন এই যে এইখানে যে ডেভিয়েশন আছে কমানোর জন্য তোমার এইখানে যে ডেভিয়েশন গুলো আছে, এই মানগুলো যেটা আছে এই অ্যাকচুয়াল এবং ফোরকাস্টের এই মানগুলোকে তুমি কমায় নিয়ে আসবা, তোমার যেন এস্টিমেশনটা জানি তোমার ঠিক মতো হয়, পারফেক্ট হয়। আমার বলো। এস্টিমেটেড কস্টটা তাহলে স্যার বাড়াই ধরতে হবে? এস্টিমেটেড কস্টটা বাড়াই ধরতে হবে না, এস্টিমেটেড কস্টটা তুমি বাড়াই ধরলে তোমার কি হলো, অ্যাকচুয়াল যদি কস্ট কমে আসে তখন কি করবা? স্যার তাহলে তো কথা বলুন। হচ্ছে এই সাইডে মাইনাস মান আসবে। মাইনাস মান আসবে, তখন ওই দিকে ট্র্যাকিং সিগন্যালটা কমে আসবে। তোমরা একটু একটা টেবিলের মতো করে দেখো যে কি হয়, তুমি তাহলে তুমি নিজের মধ্যেই করে বুঝতে পারবা। তুমি যদি এখানে ধরো কোনো কারণে এটা তো প্লাস আছে, এটা যদি মাইনাস হয়ে যায় তখন কি হবে, এখানে মাইনাস কমে আসবে না, তখন কি হবে ট্র্যাকিং এর মানটা কমে আসবে না? জি স্যার। দেখো এইটা খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো। অ্যাকচুয়াল তোমার লাগছে 240 টাকা, তুমি এস্টিমেট কত করছো? 242 টাকা, তোমার সেভ হয়েছে না? স্যার এই সেভটা যদি অনেক বেশি হয়, মানে এখানে তো তখন 2 সেভ হচ্ছে, যখন অনেক যদি তোমার সেভ যদি বেশি হয়, তোমার যদি অনেক বেশি সেভ হয়ে যায়, তখন এই জায়গায় মিন অ্যাবসলিউট ডেভিয়েশনটা এই জায়গায় চেঞ্জ আসবে। আমি যদি তোমার ডাইরেক্টলি ভাগ করে নেই, মিন অ্যাবসলিউট ডেভিয়েশন এখানে চেঞ্জ হবে। এই জন্য বলছি তুমি এটা করে দেখো, তুমি তোমার মতো করে দেখো, এই চারটা ডাটা নিয়ে করে দেখো, তুমি তোমার মতো করো যে আমি ট্র্যাকিং সিগন্যালটা ভালো বানাতে চাচ্ছি, কিভাবে হয়। স্যার মিন অ্যাকচুয়াল ডেভিয়েশনে তো চেঞ্জ হবে না, কারণ ওইখানে প্লাস মাইনাসের কোনো প্রভাব নাই। ট্র্যাকিং সিস্টেমে যে হচ্ছে আপনার তুমি চেঞ্জ এই হবে। টেবিলটা একটু করে দেখো, আমার কাছে মনে হচ্ছে টেবিলটা করলে তোমরা এই কোশ্চেনের উত্তরটা পেয়ে যাবে। টেবিলটা একটু নিজে নিজে করবা, তাহলে এই কোশ্চেনের উত্তরটা পেয়ে যাবে। এখানে মিন অ্যাক্সিলারেশনের প্রভাব নেই, ঠিক আছে, কিন্তু এই মিন অ্যাক্সিলারেট ডেভিয়েশনের এই জায়গাটাতে তোমার মানটা কমে আসবে। সে ফর এক্সাম্পল, আচ্ছা আমি আরেকটা গ্রাফ নিব কিনা, আচ্ছা স্যার আচ্ছা আপনি এখানে এক্সটা কি মাইনাস ধরে করেন তাহলে আচ্ছা আমি বলতেছি তোমরা বলতেছো যে এস্টিমেশন কস্টটা আমি বেশি ধরবো নাকি, এটা ডাটার কথা বলো, কোন ডাটাটা চেঞ্জ করবো বলো। এখানে কি আমি এটা বাড়াই দেবো? জি স্যার। এটা কি এস্টিমেশন বাড়াই দেবো? তোমরা বলতেছো বাড়াই দিই, তাহলে 60 টাকা দিই, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে পার্থক্য কত হবে? 7 নাকি? জি স্যার। আচ্ছা তাহলে এখানে কত হবে? 7। তাহলে এখানে কত হবে? 7। তাহলে মিন্স অ্যাবসলিউট ডেভিয়েশন কত হবে রে? 7 8 15 2 17 কত হবে রে? ক্যালকুলেটর আছে নাকি সামনে? আমার কাছে আছে, দাঁড়াও। স্যার 5.67। 5.67 5.67।
আচ্ছা তাহলে এখানে কত হবে 7 কত আসে স্যার 2.29 2.29 ট্র্যাকিংটা বাড়লো না কমলো কমছে কমছে মানে কি বলতো আগে 2.60 ছিল কমছে মানে কি তোমার এস্টিমেশনটা তুমি মোটামুটি একটা পারফেক্ট জায়গায় আসছো এখন এইখানে একটা মাইনাস নিয়ে আসো কিভাবে মাইনাস আনবা এস্টিমেট করছো 90 টাকা তোমার লাগছে হচ্ছে 78 টাকা ঠিক আছে তাহলে এখানে কত হবে -12 নাকি -12 জি স্যার তাহলে এখানে হবে শুধু 12 আচ্ছা এখানে কত হবে এখানে হবে হচ্ছে 7 এখানে হবে হচ্ছে 7 নাকি 7 আর এখানে হবে হচ্ছে -12 নাকি জি স্যার এখানে মাইনাস হবে না এখানে তো হচ্ছে শুধু 12 হবে আচ্ছা শুধু 12 হবে তাই না শুধু 12 কত আসে দেখো তো ভাগ করলে তো 20 7.25 7.25 মিন অ্যাবসলিউট ডেভিয়েশন 7.25 এখানে কত আসবে এটা আসবে 7 এখানে আসবে কত মাইনাস কত 12 নাকি কত আসে মানটা কত আসে দেখো তো স্যার 0.13 7 পয়েন্ট কত আসে এটা 7.25 তারপরে কত আসে মানটা স্যার 0.13 0.13 এই শিওর তো এটা শিওর আসে তো জি স্যার আচ্ছা এটা দিয়ে এখন কি বুঝলা ট্র্যাকিং সিগন্যালটা এখানে দেখো আসছে কত 1.20 2.29 এটা আসছে 0.13 তার মানে তুমি ফোর টাইমটা তুমি যখন এস্টিমেট করছো তোমার কিন্তু ট্র্যাকিং সিগন্যালটা ভালো আসছে তুমি কিন্তু ভালো এস্টিমেটটা তোমার ভালো আসছে ওভারঅল চারটা মিলিয়ে তোমার এস্টিমেশনটা ওভারঅল তুমি প্রথম দিকে খারাপ করতেছিলা তারপর আরো বেশি খারাপ করছো কিন্তু তৃতীয়বার এসে তুমি মোটামুটি তোমার ডেভিয়েশন বা ইয়া বলো এই তিনটা মিলিয়ে তোমার ট্র্যাকিং সিগন্যালটা ভালো তারপর তুমি আরেকটা কলম নেবা দেখবা যে হঠাৎ করে তুমি এস্টিমেশন বাড়াই দাও ট্র্যাকিং সিগন্যাল বাড়তে থাকবে কথা কি বুঝতে পারছো এটা থেকে মানে কি আমরা এরকম কোন সিদ্ধান্তে যাইতে পারি যে হচ্ছে আমরা হচ্ছে এস্টিমেটেড কস্ট হচ্ছে একটু বেশি রাখার ট্রাই করব যাতে অ্যাকচুয়াল কস্টের থেকে এস্টিমেশন কস্ট হচ্ছে বেশি থাকে এটা কিন্তু যদি সবসময় তুমি যদি বারবার যদি করো তো এখানে ট্র্যাকিং সিগন্যালটা একটা কনস্ট্যান্ট ট্র্যাকিং সিগন্যাল আসা শুরু করবে তখন তোমাকে ওয়ার্নিং দিয়ে দেবে যে তুমি এখানে হাতে ধরে এস্টিমেট করতে তোমার ট্র্যাকিং সিগন্যালটা ভেরিয়েশন আসছে না ইন্টারন্যাশনাল কাছে ট্র্যাকিং সিগন্যালের স্ট্যান্ডার্ড আছে তখন এখানে তোমার ওয়ার্নিং দিয়ে দেবে ঠিক আছে তো আজকে থাকলো এই পর্যন্ত নেক্সট আবার তোমাদের জানাবো ঠিক আছে আজকে তো বেশি বাড়তি কথা বলা হয়ে গেছে রে না স্যার আচ্ছা ঠিক আছে আর একদিন জ্ঞান গর্ব আলোচনা করে দেবো ছাত্র পাইলে মাস্টার মাথায় ঠিক থাকে না খালি গল্প করে স্যার একটা কোশ্চেন ছিল বলো স্যার আপনাদের ওই বাংলার যে ম্যাডাম উনি হচ্ছে 1.5 বছরে 2 পেজ উপন্যাস পড়াছিল কেন উনি ওই যে পদ্মা নদীর মাঝির যে হিস্টোরিক্যাল আবহাওয়াটা তৈরি করার জন্য যে পরিমাণ বন দিচ্ছে চারপাশে সে ধরে একটা লাইন পড়ছে যে শরতের একটা সন্ধ্যা সেই শরতের সন্ধ্যাটা আবহাওয়া তৈরি করার জন্য দেখা গেল 5 ক্লাস নাই শরতের সন্ধ্যাটা কেমন হয় বা আসলে পদ্মা নদীটা কেমন হয় তার নদীর যে ঢেউ এর যে শব্দটা সেই শব্দটা আসলে কেমন হয় সুরগুলো কোত্থেকে আসছে দেখা যায় সে বিভিন্ন ধরনের উদাহরণগুলো সেখানে দিছে কথা কি বুঝতে পারছো জি স্যার ওকে ঠিক আছে